শুনতে থাকুন ঋষিকেশ সিরিজে আজকের গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে লোভ। রহস্যের অন্তরালে জমে থাকা অপরাধের ঘ্রাণ যখন বিষময় করে তোলে এই পবিত্র মাতৃভূমির প্রতিটি স্তর, তখন জন্ম নেয় এক অবতার, যে ঈশ্বরের প্রেরিত দূত, সত্যের ন্যায়ের অনুসন্ধানে প্রতি। মাকড়সার জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে অপরাধীকে টেনে হিঁচড়ে হস্তান্তরিত করে আইনের হাতে। চলুন আজ তেমনই একটি গল্প। আজ আকাশটা বড্ড মেঘলা করে রয়েছে। একটু আগেই রুক্ষ মাটির বুকে ঝরে পড়েছে বৃষ্টির কয়েকটা ফোঁটা। মেজাজটা বেশ চনমনে। ভাবছি কলমের খোঁচায় যদি কোনো নতুন সৃষ্টির জন্ম দেওয়া যায়। রুল টানা খাতাটা টেনে নিয়ে গায়ের শালটাকে চড়িয়ে সবে দু লাইন লিখতে যাব, এমন সময় রান্নাঘর থেকে বৌদির ডাক ভেসে এলো। ঠাকুরপো, একবার এদিকে আসতে পারবে? আসলে রান্না বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে সকাল থেকেই, মনে হচ্ছে জ্বর আসবে। গিয়ে দেখলাম বিছানার এক পাশে বালিশে হেলান দিয়ে সে সেলাইয়ে মগ্ন। বলো বৌদি, কি বলবে? বলছি ঠাকুরপো, একটু দেখো না, ভাতটা হয়ে গেলে একটু ফ্যান ঢেলে নামিয়ে নিও। আসলে শরীরটাও ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? আর বলো না, আমার হয়েছে যত জ্বালা। তোমার দাদা ঋষিকেশ তো সেই দিন রাত রহস্য অনুসন্ধান এসব নিয়েই মত্ত। তার বাড়িতে থাকার জো আছে নাকি? অন্য কোনো মেয়ে হলে কবেই বাড়ি চলে যেত। এই পদ্মাবতী আছে তাই দুই বেলা দুমুঠো ভালো মন্দ খেতে পাচ্ছে মানুষটা। সত্যি ওর এই নামের সাথে কাজের যে মিল, দেখলে অবাক হতে হয়। যা বলেছ মাইরি, আমার বন্ধুটা আবার কাজ না থাকলে তো শুধু রহস্য খুঁজে বেড়ায়। আজ সকাল থেকেই খবরের কাগজে কি সব যেন মন দিয়ে দেখছিল, জায়গায় জায়গায় লাল কালি দিয়ে চিহ্ন এঁকে দিচ্ছিল। তা আমি বললুম, ভায়া সকাল সকাল কাগজে এত কি দেখছো বলো তো? খবর তো সেই এক, খুন, অপহরণ, না হয় রাজনৈতিক ব্যভিচার। এতে আবার নতুন কি? শুনে কি বললো জানো? কি বললে সে ঠাকুরপো? বলে কিনা কাগজ তো আমরা সবাই পড়ি, তবে পড়ার মতো করে পড়ি না। অনেক খবর আমরা হেলায় অবহেলা করি, আর সেখানেই নাকি লুকিয়ে থাকে রহস্যের গন্ধ। সে মানুষটি কই সকাল থেকে? সেই যে বেরোলো, আর তো ফেরার নামটিও নেই। হ্যাঁ বৌদি, আর বলো না। তোমার আসার আগে প্রায় 4টে বছর তো ঘর করেছি মানুষটার সাথে। যতই দেখি ততই অবাক হই জানো। ওর মতো ক্ষুরোধার বুদ্ধি, তীক্ষ্ণতা, রহস্যভেদী দৃষ্টি, এমনকি পর্যবেক্ষণ ক্ষমতা লালবাজারের গোয়েন্দা বিভাগকেও অবাক করে দেয়। তবে আজ একটু বেরোচ্ছি বলে যে কোথায় চলে গেল বলেও তো গেল না। বোধহয় নিশ্চয়ই কোনো রহস্যের গন্ধ পেয়েছে। খবরের কাগজটা একটিবার দাও দেখিনি। সকাল থেকে ঠায় শুয়ে রয়েছি, তাই আর দেখাও হয়নি। ভাতের ফ্যান ঢেলে কাগজটা বৌদিকে দিয়ে যখন আবারও নিজের ঘরে ঢুকতে যাব এবং আমার কবিতায় মনোনিবেশ করব, ঠিক সেই সময় দরজায় কড়াঘাত পড়ল। খুলে দেখি আমার বন্ধুবরটি সাদা পাঞ্জাবি আর ধুতি পরে মাথায় ছাতা নিয়ে হাজির। কি হে ঋষিকেশ, সেই সাত সকালে বেরিয়েছিলে, এখন ফিরলে, তা গেছিলে কোথায়? আর এই ছাতাই বা কে দিল তোমায়? দরজা ছেড়ে সরে দাঁড়াতে আমার গোয়েন্দা বন্ধুটি ঘরে প্রবেশ করল। মাথাটা বৃষ্টির জল থেকে বেঁচে গেলেও বলাই বাহুল্য পা দুটো কাদায় মাখামাখি। বলবো বলবো বন্ধু সুজিত, সব বলবো। তবে তার আগে বলো তো, পদ্মাবতীর মেজাজের অবস্থা কেমন? এই আকাশের মতোই হাঁড়ি মুখ করে বসে আছে নাকি? তা রসিকতা ছেড়ে আগে স্নানের ঘরে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসো, বৌদি নিজেই বলবে। অগত্যা ঋষিকেশ পরিষ্কার ধুতি পাঞ্জাবি নিয়ে চলল স্নান ঘরে। আমি আর কি করি, ফিরে চললাম কবিতার শেষ অংশে ইতি টানতে। ঠিক সেই সময় শুনতে পেলাম ঋষিকেশের কণ্ঠস্বর। ভায়া,
তুমি তো সাহিত্যিক মানুষ। আচ্ছা, বলতে পারো রিপু কয় প্রকার ও কি কি? প্রশ্ন শুনে হতচকিত হয়ে এই আচমকা প্রশ্নের হেতু উদ্ধার করতে না পেরে জিজ্ঞেস করলাম, স্নানে যাওয়ার সময় এমন উদ্ভট প্রশ্ন? কি ব্যাপার, কোনো রহস্য পেলে নাকি? সে হেসে উত্তর দিল, আচ্ছা, এই যে আমি স্নান ঘরে যাচ্ছি, কেন যাচ্ছি? ঋষিকেশের এহেন প্রশ্নে আরো খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, তোমার সারা পায়ে কাদা লেগে তাই তুমি পরিষ্কার হতে যাচ্ছ। এ তো সহজ কথা। ঠিক, আমি স্নান ঘরে যাচ্ছি আমার শরীরের কাদা পরিষ্কার করতে। আচ্ছা, মানুষের মনেও তো এত কাদা, এত পাপ, তারা সেটা পরিষ্কার করে কিভাবে জানো তুমি সুজিত? কেন? আগেকার দিনের ডাকাতরা শুনেছি ডাকাতি করার আগে নরবলি দিত। এখনো গ্রামের কিছু কিছু জায়গায় নরবলির খবর পাওয়া যায়। তাতে নাকি দেহ শুদ্ধি হয়, আত্মা পবিত্র হয়, কর্মের স্থান উন্নত হয় এবং জীবনের সাফল্য আসে। যদি বলি সমাজের বড় বড় মাথা যেমন নেতা মন্ত্রী, তারা দান খয়রাত, তীর্থস্থান দর্শন কিংবা নিদেন পক্ষে গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের দেহশুদ্ধি ঘটান, তাহলে তুমি কি বলবে? বুঝলাম। আর আমার প্রথম প্রশ্নের উত্তর এখনো পাইনি যে সুজিত। এ তো আরো সোজা। কাম, ক্রোধ, লোভ, মদ আর মাৎসর্য, এই পঞ্চরিপুর দ্বারাই যে সমগ্র প্রাণীকুল বাধা পড়েছে। তবে এহেন প্রশ্নের হেতু কি বন্ধু? এক দৃষ্টিতে তাকিয়ে ঋষিকেশ আবারও বলে চলল, একদম ঠিক বলেছ। এই তৃতীয় রিপুর চক্রগ্রহতে আটকে পড়েছে এই গোটা বিশ্ব সংসার। লোভ কি আমারও নেই? এই যেমন ধরো, গরম গরম ফুলুরির লোভ এখন আমায় পেয়ে বসেছে। সেটার ব্যবস্থা করতে পারবে? একটু মোড়ের দোকান থেকে নিয়ে এসো না সুজিত, ততক্ষণে আমি স্নান সেরে আসি, কেমন? অগত্যা কি আর করা, আমি ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাগ হাতে চললুম তেলে ভাজার দোকানে। তবে মনে খটকাটা রয়েই গেল। সকাল থেকে ওর বেপাত্তা হয়ে যাওয়া এবং বাড়ি এসে এমন সব অদ্ভুত প্রশ্ন। বাতাসে নাক টেনে কিছু একটার গন্ধ শুকলাম। মনে মনে বিড়বিড় করে বললাম, রহস্য, গভীর রহস্য। মোড়ের দোকান থেকে আনা তেলে ভাজার ঠোঙাটা সযত্নে টেবিলে রেখে ঋষিকেশকে হাঁক দিলাম, কই হে, বৌদিকে নিয়ে খাবার ঘরে এসো, গরম গরম ফুলুরি সাথে মুড়ি আর বেগুনিও এনেছি। অনেকক্ষণ কারোর কোনো সাড়া না পেয়ে ভাবলাম বৌদির ঘরে যাই। ঠিক সেই সময় দেখি ঋষিকেশ এবং পদ্মাবতী আমার দিকেই আসছে। পদ্মাবতীর মুখ থমথমে। কি ব্যাপার, তোমাদের আবার দাম্পত্য কলহ ঘটল নাকি? আমার কথা শুনে পদ্মাবতী স্থির চোখে ঋষিকেশের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে একদিকে রয়েছে যেমন অদম্য কৌতূহল, অন্যদিকে কপট রাগের অভিব্যক্তি। তুমি বলবে না আমি বলবো? এই সাত তাড়াতাড়ি ঘর থেকে বেমালুম হাপিস হয়ে যাওয়া, বৃষ্টিতে ভিজে বাড়ি আসা, খবরের কাগজে নিখোঁজের বিজ্ঞাপনগুলোতে লাল কালির দাগ, সকালে ঝলমলে রোদ্দুর ছিল তাই ছাতা নিয়ে যাওনি, কিন্তু ফেরার পথে সঙ্গে একটি ছাতা। বলি, ব্যাপারটা বেশ সন্দেহজনক ঠেকছে আমার। তুমি তো মুখে কুলু পেঁটে বসে আছো, বলি তখন থেকে কথা বলে চলেছি, এবার তো আমাদের বলো সবটা। আরে বৌদি, তুমি তো দেখছি থানার বড়বাবুর মতো জেরা করতে শুরু করলে। আগে এসো, খাবারগুলো সদ্ব্যবহার করি, বাকিটা তো আমার বন্ধু নিজেই বলবে। আমরা তো জানি সে কোনো রহস্যের গন্ধ পেলে আগে মুখের রাটি কাটে না। কত সাধ্য সাধনা করে তবেই ওর মুখ থেকে কথা বার করা যায়। স্মিত হেসে ঋষিকেশ গরম ফুলুরিতে কামড় দিতে দিতে বলল, আহ, এই বর্ষণ মুখর সন্ধ্যায় গরম গরম ফুলুরি, মুড়ি আর তেলে ভাজার প্রতি বাঙালির চিরকালের লোভ। এখানেও যে সেই লোভের গন্ধ, গন্ধ মানেই যে রহস্য। কোনো এক কালের আবর্তে মানুষের বিবর্তনের সাথে সাথে তাদের খাদ্যাভ্যাস, রুচি সমস্ত কিছুরই আমূল পরিবর্তন ঘটেছে, বদল ঘটেছে মানব সভ্যতার।
আমাদের এই চীনা সভ্য জগতে তবে সুজিত এই তৃতীয় রিপুর সাথে যদি যুক্ত হয় প্রথম রিপুটি, তাহলে ধ্বংস নিশ্চিত। তবে এই সময় এক কাপ করে গরম চা পেলে বড়ই নিশ্চিত হতো। জুলু জুলু চোখে ঋষিকেশ পদ্মাবতীর দিকে তাকাতেই সে বলে উঠল, হবে, সব হবে। আগে আমাদের কৌতূহলের নিবৃত্তি ঘটাও, তবেই চা পাবে, এই বলে দিলুম। আমিও ফাঁকতালে বলে উঠলাম, আর যে সহ্য হচ্ছে না ভায়া, পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করছে। বলো কি হে, নির্ঘাত বায়ু চেপেছে। আরে না ভায়া না, এটা বায়ু নয় হে, এটা যে অসীম কৌতূহলের ক্ষুধা, তুমি কি তা বুঝতে পারছো না? সবার পীড়াপিড়িতে অবশেষে হার মানতে বাধ্য হয় আমার এই গোয়েন্দা বন্ধুটি। ধীরে ধীরে হাতে ধরা কাগজটি মেলে ধরে টেবিলে। দুই জোড়া কৌতূহল চোখ তাতে গিয়ে পড়ে। লাল কালিতে চিহ্নিত করা অংশগুলো আমি সবার সামনে পড়তে থাকি। কাগজের ওপর লেখা আজকের তারিখ এবং কাগজের নাম, সন 1990, জানুয়ারি 14। বর্তমান সংবাদপত্র, ব্র্যাকেটে লেখা যে একমাত্র ঈশ্বরের প্রতি অনুগামী এবং সত্যের পথে চলে। নিখোঁজ বার্তার পাতায় আমি অনুসন্ধিৎসু দৃষ্টিতে চোখ বোলাতে থাকি, পড়তে থাকি সেই সব টুকরো টুকরো খবরের অংশ। কাল দুপুরবেলা ঠিক 3টে নাগাদ 30 বি রিপন স্ট্রিটের বাসিন্দা ঝিলিক সান্যাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। সন্ধে হয়ে যাওয়ায় সে বাড়ি না ফেরায় তার স্কুলের বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায় না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ পাড় সাদা শাড়ি। বয়স 15। বিদ্যাময়ী গার্লস স্কুলের ছাত্রী সে। স্কুলের দারোয়ানের বক্তব্য, স্কুল ছুটির পর সে বন্ধুদের সাথে বেরিয়ে যায়। তারপর সে কোথায় গেছে বা যেতে পারে সেই ব্যাপারে তারা কোনো স্বচ্ছ ধারণা দিতে পারবে না। ঝিলিকের শনাক্তকরণ চিহ্ন হিসেবে তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, রোগাটেকরণ, মাথার চুল কোকড়ানো, আর তার পিঠে রয়েছে একটা কালো জন্মদাগ। নিচে লেখা যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নাম্বার। খবরটা পড়ে তৎক্ষণাৎ আবারও আরেকটা চিহ্নিত করা খবরের দিকে আমার চোখ পড়ল। বাজারে যাওয়ার পথে ডালহৌসি এলাকার বাসিন্দা রমেন মল্লিকের একমাত্র মেয়ে জুঁই নিখোঁজ হয়েছে। বয়স 17, তামাটে গায়ের রং, শনাক্তকরণ চিহ্ন হিসেবে তার চিবুকের নিচে একটা কাটা দাগ। একটানা খবর দুটো পড়ে তাকালাম বন্ধুবরের দিকে। তার মুখে থমথম করছে কালো মেঘ। এক ঝলক পদ্মাবতীর দিকে তাকিয়ে দেখি তার মুখে বিস্ময় এবং একই সাথে খেলা করছে কৌতূহল। কাম এবং লোভ পরস্পর যুক্ত রয়েছে। নারী শরীরের লোভ, তাকে ভোগ করার বাসনা সেই আদিমকাল থেকেই পুরুষের রন্ধ্রে রন্ধ্রে নীলাভ গাঢ়ল হয়ে বয়ে চলেছে। গত 4 মাসে কলকাতা থেকে বাংলাদেশ, নেপাল, ভুটান হয়ে সুদূর মায়ানমারে হয়ে চলেছে অবাধে নারী পাচার। কে বা কারা যুক্ত সে বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। এদিকে একের পর এক অপরাধে সন্ত্রস্ত এই কলকাতা আজ স্তব্ধ। কেউ বাড়ির মেয়েকে একা ছাড়তে চাইছে না। শুধু এখান থেকেই নয়, সুদূর বাংলাদেশ থেকেও কলকাতার পতিতা পল্লীতে অবাধে সক্রিয় এই নারী পাচার চক্র। আজ আমি একবার আমাদের থানার বড়বাবু মিত্তির মশাইয়ের সাথে একটু একান্তে সাক্ষাৎ করতে গেছিলাম। কিঞ্চিত জলযোগের পরে আমি সেই সমস্ত নিখোঁজদের ফাইল এবং সংরক্ষিত তথ্য, ছবি প্রমুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। আসলে তোমাদের বলা হয়নি, আজ সকালে ডাকযোগে আমার কাছে একটা চিঠি এসেছিল। তোমরা তখন ব্যস্ততার মধ্যে ছিলে, তাই ভেবেছিলাম উপযুক্ত সময় হলে বলবো। এই দেখো সেই চিঠি। এই বলে ঋষিকেশ আমার চোখের সামনে ড্রয়ার থেকে খয়েরি খামটা তুলে নিয়ে সেই চিঠি বের করে পড়তে লাগলো। নমস্কার ঋষিকেশ বাবু, আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত খুলনার বাসিন্দা জমিদার প্রতাপ নারায়ণ মল্লিক আপনার কাছে একটি বিশেষ আর্জি নিয়ে উপস্থিত হয়েছি। সংবাদপত্র মাধ্যমে আপনার ভূয়সী প্রশংসা শুনে আমার মনে হয়েছে এই রহস্যের সমাধান একমাত্র আপনিই করতে পারবেন।
বয়স আমার প্রায় 60 ঊর্ধ্ব। বাতজনিত কারণে অধিকাংশ সময় শয্যাশায়ী হয়ে থাকতে হয়। জমিদারি দেখে আমার কনিষ্ঠ পুত্র রঞ্জন। আমার বড় ছেলে মাধব আজ প্রায় 7 বছর হলো নিরুদ্দেশ। শুনেছি আজকাল নাকি সে লাদাখে থাকে, কি সবই সাধনা টাধনা করে। ছোটবেলা থেকেই সে বড়ই সাধু ভক্ত এবং তাদের সংসর্গ উপভোগ করত। অনেক চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু কই ধরে রাখতে পারিনি। মাঝে মাঝে চিঠি মারফত তার খবর পাই বটে। তা সে যাই হোক, মূল প্রসঙ্গে আসি এবার। দেশ স্বাধীন হবার পর এবং দেশ ভাগের পর জমিদারি উঠে গেছে ঠিকই, তবে আমায় আমার প্রজারা আজও সম্মান করে, সম্বোধন করে রাজা বাবু বলে ডাকে। আমার এলাকা থেকে বেশ কিছু মাস ধরে অষ্টাদশী কিংবা তারও নিচের বয়সী মেয়েরা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাচ্ছে। পরশু রাত থেকে আমার একমাত্র নাতনি অর্থাৎ আমার ছোট ছেলে রঞ্জনের একমাত্র কন্যা সন্তান জনকীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক থানা পুলিশ করেছি, কিন্তু কোনো সুদূর প্রসারী ফল পাইনি। এখন একমাত্র আপনি ভরসা। এই খামের ভেতরে কিছু টাকা পাঠালাম আপনার ওই পথের খরচের জন্য। আমার নাতনিকে খুঁজে বের করতে পারলে আপনি যা পারিশ্রমিক চাইবেন আমি তাই দিতে রাজি। আপনার আসার পথ চেয়ে রইলাম। এতে প্রতাপ নারায়ণ মল্লিক। চিঠিটা শেষ করেই ঋষিকেশ আমাদের মুখের দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে চলে গেল তার কাহিনীর আগামী পর্বের দিকে। আজ সকালে চিঠি পাওয়ার আগেই আমি খবরের কাগজে এইসব নিখোঁজ সংবাদগুলোয় লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখি। তারপরে আসে এই চিঠি। একে তোমরা টেলিপ্যাথিও বলতে পারো, কিংবা মনের অদম্য ইচ্ছে শক্তি। সে যাই হোক, এরপর আমি থানায় বড়বাবুর সাথে সাক্ষাতে যাই এবং নিখোঁজ হওয়া ঝিলিক এবং জুঁয়ের বাড়ির লোকেদের সাথে দেখা করি। তাদের কাছ থেকে বিশেষ কিছু জানতে পারিনি বটে, তবে আমি তাদের অনুমতি নিয়ে তাদের পড়ার ঘরে থানা তল্লাশি চালাই এবং কিছু ক্লুও পাই। কেমন ক্লু ঋষিকেশ? আমার কথায় আমার গোয়েন্দা বন্ধু আবারও তার ড্রয়ারের দিকে হাত বাড়ায়। তার হাতে উঠে আসে দুটো হাতে লেখা চিঠি। এই চিঠি দুটোর একটা সে দিল তার স্ত্রী, মানে আমার বৌদি পদ্মাবতীকে, আর আরেকটি দিল আমার দিকে এগিয়ে। চিঠির বক্তব্য স্পষ্ট। আমার হাতে ধরা ছিল ঝিলিকের চিঠি। তাতে লেখা ছিল, প্রিয় ঝিলিক, যেদিন থেকে তোমায় দেখেছি দুই চোখের পাতা এক করতে পারি। আমার ভালোবাসার প্রস্তাব তুমি বারবার প্রত্যাখ্যান করেছো, তবুও আমি তোমায় ভুলতে পারি না। তোমায় লেখা আমার এই চিঠি আমি যে কতটা বিরহ ব্যথা চেপে লিখেছি সেটা আমি জানি। কাল অপেক্ষা করব তোমার জন্য স্কুলের গেটের সামনে। তুমি আসবে তো? দ্বিতীয় চিঠির বক্তব্য প্রায় এক, শুধু শব্দের অদল বদল মাত্র। পদ্মাবতী তার হাতে ধরা চিঠিটা পড়ে নিয়ে বলল, এই তো দেখি খাঁটি এক প্রেমিক পুরুষ। হ্যাঁ বৌদি, আমার হাতে ধরা চিঠিরও যে একই বক্তব্য। আমি হাতের লেখা দুটো মিলিয়ে দেখেছি, দুটোই একই ব্যক্তির লেখা। তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অজানা অচেনা পুরুষটি কোনো না কোনোভাবে এই নিখোঁজের সাথে জড়িত। হাতের লেখা দেখে এটা অনুমান করা যায় যে ব্যক্তিটি দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। চিঠি দুটো লেখা হয়েছে কালো কালির ফাউন্টেন পেন দিয়ে। দ্বিতীয় চিঠিটার শেষের দিকে দেখো সুজিত, লেখাগুলো খানিকটা আবঝা হয়ে এসেছে। এর মানে পেনের কালি ফুরিয়ে এসেছিল, তবুও সে তার বক্তব্য শেষ করেছে, অর্থাৎ সে জেদি এবং একরোখা ব্যক্তি। ঝিলিক এবং জুয়ের স্কুলেও গেছিলাম আজ। ঝিলিকের স্কুল থেকে তেমন কিছু তথ্য না পেলেও জুইয়ের এক বান্ধবী তরুলতার কাছ থেকে কিছু তথ্য পায়। কদিন ধরে নাকি একটা ছেলে তাকে ভীষণ বিরক্ত করছিল।
ফর্সা গড়ন, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চির একটু বেশি, দোহারা শরীর, চোখের বর্ণ ধূসর, মাথার চুল তামাটে এবং খাড়া খাড়া। তার বর্ণনা অনুযায়ী আমি সেই মুহূর্তেই তাকে থানায় নিয়ে গিয়ে সেই পুরুষটির একটি স্কেচ বানিয়ে আনি। সম্ভবত কাল থেকেই পুলিশ অনুসন্ধান করতে শুরু করে দেবে। দেওয়ালে পোস্টার পড়বে, সংবাদ মাধ্যমেও ছবি ছাড়া হবে। এছাড়া টেলিভিশন থেকে শুরু করে রেডিও স্টেশন সব জায়গায় তার কথা প্রচার করা হবে। আশা করি তারপর পুলিশ অনেক তথ্য পাবে, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ, আমার আর পদ্মাবতীর পাসপোর্ট তো করাই রয়েছে। তোমারটা করা আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, তা তো আছেই। কেন, গত বছর যে বাংলাদেশে গেলাম একটা সাহিত্য সম্মেলনীতে যোগ দিতে, সেটা মনে নেই? সেই বছর তো তুমি যাওনি অবশ্য। যাই হোক, বৌদি নিশ্চয়ই যাচ্ছে আমাদের সাথে, না হলে আমাদের কথাই বা তুমি বলতে যাবে কেন? বাহ, তোমার দেখছি আমার সঙ্গদোষে মাথার টিকিটা বেশ নড়েই উঠেছে। প্রখর হচ্ছে বুদ্ধিমত্তা। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা 3 জনেই বাংলাদেশে জমিদার বাবুর অনুরোধে যাচ্ছি, আর সেটা কাল। এই দেখো, 3 টিকিট কেটে এনেছি। এই বলে ঋষিকেশ 3টি টিকিট রাখলো টেবিলে। আমরা সবাই একসাথে বলে উঠলাম, ঋষিকেশ, তুমি এইভাবেই সত্যকে ব্রতী করে সমাজ থেকে কালিমা দূর করো। নিস্তরঙ্গ জীবনে হাওয়ার বেগে ভেসে এলো এক রাশ রহস্যের গন্ধ। এই গন্ধ যে অগ্রাহ্য করা দুষ্কর ছিল আমার এই গোয়েন্দা বন্ধুর পক্ষে। আর আমি এই অধম শ্রী সুজিত চললুম বাংলাদেশ যাত্রার জন্য গোছগাছ করতে। যদিও হাতে আজকের দিনটা সময় ছিল, তবু ভাবলাম আগাম কাজগুলো সেরে নি। টিনের তোরণে কিছু জামা কাপড়, 2টো ধুতি, 2টো পাঞ্জাবি, গামছা আর নানা রকম প্রয়োজনীয় জিনিস গোছাতে গোছাতে চোখে পড়ল, আরে শেভিং ক্রিম তো শেষ হতে চলল। ভাবলাম যাই পাড়ার দোকান থেকে কিনে আনি। ঘরের বাইরে বেরোতে চোখে পড়ল পদ্মাবতী এবং ঋষিকেশ আবারও কোনো এক বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে যেতেই শুনতে পেলাম তাদের কথোপকথন। আমরা প্রায় 7 দিনের জন্য যাচ্ছি, বাক্স প্যান্টরা তো বেশি লাগবেই বলো। আর তুমি কিনা বলে যাচ্ছ এত জিনিস না নিতে। কখন কি প্রয়োজন হয় কে বলতে পারে? তাছাড়া তোমার এই রাজাবাবু নাকি, তার ব্যবস্থাপনা কেমন হবে সে কি এখান থেকে বলতে পারি? তাছাড়া তুমি বলছো রহস্যের শেষ না দেখে তুমি আসবে না। ওহে মোর রমণী, দেখি তোমার মিষ্টি মুখখানি। দাও 2টো হাত হাতে মোর, সোনার খাঁচায় রাখবো ধরে, ধন্য হবে নয়ন। তাদের কথা শুনে মেঝের দিকে তাকিয়ে আমি সশব্দে হেসে উঠলাম। আরে কি করছো বৌদি, এত জিনিস কি একটা বাক্সে ধরে? দেখো, বাক্সের ডালা খুলে সব কেমন ছড়িয়ে ছিটিয়ে গেছে। একটা জিনিসের ভার কমাও। এমনিতে আমাদের গোয়েন্দা বন্ধুর মাথায় যা চাপ, তার উপর তুমি আবার যদি... কথা শেষ হতে না হতেই দরজায় করাঘাত শুনলাম। ঋষিকেশ বলে উঠল, বুটের শব্দ আমি আগেই পেয়েছি। দরজার ওপারে যিনি রয়েছেন সম্ভবত তার ভারী শরীর। বাইরের দেওয়ালে তার দীর্ঘ ছায়া এটা অনুমান করা যায় যে দণ্ডায়মান ব্যক্তির উচ্চতা আনুমানিক 5.5 ফুট। ভারী বুট, অর্থাৎ নিচে রয়েছে সোল। এমন বুট সাধারণত পরে পুলিশ। আমার ধারণা থানার বড়বাবু উপস্থিত হয়েছেন। ওহে পদ্মাবতী, শোনো, তুমি চট করে 3 কাপ চা বসাও আর জিনিসগুলো ঘরে নিয়ে যাও। এমন বিহল পরিস্থিতি দেখে তিনিও একটু ঘাবড়ে যাবেন আর কি। ঋষিকেশের কথা শুনে খুব বেশি অবাক হলাম না, কারণ এতদিনের সান্নিধ্যে বুঝতে পেরেছি বিভিন্ন কেস স্টাডি এবং তার সমাধান করতে করতে এতদিনে তার শ্রবণ শক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তাই দ্বিরুক্তি না করে দরজা খুলে দিলাম। দেখলাম ঋষিকেশের অনুমান সত্যিই বটে। আরে আসুন আসুন, আমি আপনার কাছেই যেতাম কিছুক্ষণের মধ্যে। আপনার ছাতাটা যে ফেরত দিতে হতো, তো হঠাৎ হেতায় আগমন হেতু আপনাকে দেখে মনে হচ্ছে গতকাল থেকেই আপনি দম ফেলার ফুরসত পাননি। জানি ব্যস্ত ছিলেন। আপনার ডান হাতে কবজির নিচে একটা কাটা দাগ দেখতে পারছি। দাগটা টাটকা। নিশ্চয়ই অপরাধী ধরতে গিয়ে আহত হয়েছেন, কারণ কালকেও এটা চোখে পড়েনি। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের তলায় কালো কালি, অর্থাৎ রাতে ঘুম হয়নি এবং আজ সকাল থেকেই বেশ দৌড়ঝাঁপ চলছে।
তো অপরাধী এখন কোথায়? রহস্যের গন্ধ পেয়ে আমিও নড়ে চড়ে বসলাম সোফায়। চুলোয় যাক শেভিং ক্রিম, এই মুহূর্তটা কি হেলায় ফেলে দেওয়া যায় নাকি? বড়বাবুকে আগেই দেখেছি, তাই ঋষিকেশের বর্ণনার সাথে মিলিয়ে দেখার মতো কিছু খুঁজে পেলাম না। শুধু ওই ডান হাতে কবজির জায়গাটায় কাটা দাগ ছাড়া। স্পষ্টতই তাতে আয়োডিন লাগানো, তবে জায়গাটা উন্মুক্ত, তাতে কোনো কিছু বাধা নেই। ভদ্রলোক ধপ করে সোফায় বসে পড়ে প্যান্টের পকেট থেকে রুমাল বের করলেন, এক দফা ঘাম মুছে নিয়ে বললেন, মিস্টার ঋষিকেশ বাবু, আপনার অনুমান একেবারে অভ্রান্ত বটে। আপনার কথা অনুযায়ী আমি তো লোক লাগিয়ে দিলাম, জায়গায় জায়গায় পোস্টারও পড়ল, খবর বেরোলো সংবাদ মাধ্যমে, সাথে ঘোষণা করলুম 5,000 টাকা বকশিস। হাতে হাতে ফলও মিলল। ফর্সা গড়ন, দোহারা শরীর, মাথার চুল তামাটে এবং খোঁচা খোঁচা, চোখের রং তার ধূসর। শারীরিক বৈশিষ্ট্যজনিত সমস্ত লক্ষণ ছিল সুস্পষ্ট। তাছাড়া তার হাতে আঁকা স্কেচ তো ছিলই, যেটা আপনি নিখোঁজ হয়ে যাওয়া জুঁইয়ের বান্ধবী তরুলতার উপস্থিতিতে আঁকিয়ে নিয়েছিলেন। সেই স্কেচ অনুযায়ী একটি ছেলেকে আমরা খুঁজে পাই কলকাতার পতিতাপল্লীতে। আপনি তো জানেনই আমাদের ইনফরমার সব জায়গায় রয়েছে। তো খবরটা পেয়ে আমরা যেন হাতে চাঁদ পেলাম মশাই। ফোর্স নিয়ে ছুটে গেলাম সেখানে। সেই ব্যক্তি বড়ই ধুরন্ধর। ওখানকার একটি মেয়ের ঘরে মদ খেয়ে পড়েছিল সারা রাত। আমরা গিয়ে পৌঁছতেই দেখি পাখি তার আগে আমাদের আসার খবর পেয়ে পালিয়েছে। কি আশ্চর্য! আমরাও ছেড়ে দেবার পাত্র নই। 20 বছর এই লাইনে আছি। আমাদের টিমকে 2 ভাগে বিভক্ত করে বললাম বেরোনোর সমস্ত রাস্তায় দাঁড়াতে, যাতে হাত ফসকে পালাতে না পারে। তখনই দেখলাম কি সেই মহান ব্যক্তিটি বাড়ির ছাদে দাঁড়িয়ে আরেক ছাদে লাফানোর ফোন দিয়ে আঁটছে। আমি ধীরে ধীরে ছাদে গেলাম। সে লাফাতেই যাবে, এমন সময় পকেট থেকে সার্ভিস রিভলভার বের করে বললাম, হ্যান্ডস আপ। দেখি সুবল বালকের মতো এক জায়গায় দাঁড়িয়ে গেল। আমি ধীরে ধীরে কাছে এগোতেই সে দ্রুত হাতে পকেট থেকে একটা ব্লেড বের করে আমার ডান হাতে লক্ষ্য করে চালিয়ে দিল। রিভলভার খসে পড়ল হাত থেকে। তার মুখটা দেখেই চমকে উঠলাম আমি। একে তো আমি চিনি, সোনাগাছির দালাল অমলকান্তি। বড় ঘরের ছেলে ছিল এককালে, কিন্তু বাবার মৃত্যুর পর হাতে এসে পড়ল অঢেল সম্পত্তির মালিকানা। ব্যাস, ওই মদ, মেয়ে, ছেলে, জুয়া এসব করেই বছর 4 মধ্যে করদব শূন্য ভিখারি। তারপর থেকে শুনেছি নানা অপরাধমূলক কাজেও হাত পা গিয়েছিল। পুলিশ একে হন্যে হয়ে খুঁজছিল। আমার মনে হচ্ছে এই সেই কালপ্রিট। বাহ, তাহলে তো কেস সলভ হয়েই গেল। আমার আর কি প্রয়োজন? এবার ওকে চাপ দিলেই সবার খোঁজ পেয়ে যাবেন। ঋষিকেশের কথা শুনে বড়বাবুর মুখে ঝিলিক দিয়ে উঠল। এবার প্রমোশনটা পাকা, কি বলেন? সেটা আর বলতে, তবে আমি একবার দেখা করতে চাই তার সাথে। দেখি কে এই শ্রীমান অমলকান্তি। এরপর আমার দিকে ফিরে ঋষিকেশ বলল, ওহে অজিত, তুমিও চলো আমার সাথে। তোমার তো শেভিং ক্রিম ফুরিয়ে গেছে, আসার পথে কিনে নিও। এবার সত্যি আমার অবাক হওয়ার পালা। জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? আমি তো কই তোমায় কিছু বলিনি। বন্ধু আমার, এ তো খুব সোজা। তোমার মুখে 2 দিনের না কাটা দাড়ি। দোকানে তুমি দাড়ি কাটো না, সে আমি বিলক্ষণ জানি। দাড়ি কাটার রেজার বা খুর যাই বলো না কেন, তাতে তুমি অতিরিক্ত ব্লেড কিনে রাখো। তাই এখানে সমস্যা ব্লেডের নয়। এমনকি যদি কেনা নাও থাকে, তাহলেও ভোঁতা ব্লেড দিয়েও কিছুদিন দিব্যি কাজ চলে যায়। কিন্তু শেভিং ক্রিম ছাড়া কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া শেভিং ক্রিম কেউ বিনা কারণে অতিরিক্ত কিনে রাখবেও না। ব্লেড যদিও বা সংরক্ষিত থাকে বটে, ঠিক যেমন ওই অমলকান্তির ছিল। সে কি জানতো আজ তার উপরে পুলিশ বাহিনী আক্রমণ করতে পারে? কিন্তু দাড়ি সেও তোমার মতোই বাড়িতে কাটে, তাই অতিরিক্ত ব্লেড তার কাছেও থাকে। পুলিশের আসার খবর পেয়েই হাতের সামনে কোনো অস্ত্র না পেয়ে সে ওই ব্লেড হাতে নিয়ে পালায়। উদ্দেশ্য স্পষ্ট, প্রতি আক্রমণের উদ্দেশ্য, যদিও সফল হতে পারেনি। এরপর সে পদ্মাবতীকে উদ্দেশ্য করে বলে উঠল, ওহে গিন্নি, দৌড়টা দিয়ে দাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি।
জেলের শক্ত লোহার গারদ চেপে দাঁড়িয়েছিল অমলকান্তি। আমি, ঋষিকেশ এবং বড়বাবু যেতেই একজন পুলিশ লম্বা সেলিউট ঠুকে এগিয়ে গেল গারদের দিকে। জেলের গারদে আমরা 3 মূর্তিমানই প্রবেশ করলাম। লক্ষ্য করলাম অমলকান্তির চোখ মুখ থেকে ঠিকরে পড়ছে প্রবল বিতৃষ্ণা এবং জিঘাংসা। মনে মনে বেশ একটু দয়া হলো। বেচারা বেশ গলা অবধি মদ্যপান করে আরামে বিশ্রাম নিচ্ছিল, আর তাকেই কিনা তুলে এনে জেলের এই ঠান্ডা গারদে পুড়ে দিল। হ্যাঁ, বেচারা। মুখে কিছু বললাম না বটে, তবে ঋষিকেশের একটা কথা শুনে বেশ চমকে উঠলাম। আপনার পড়াশোনা কত দূর অমলকান্তি বাবু? এহেন এক প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। থতমত খেয়ে বলল খানিকটা ঝাঁঝের সাথে, সে জেনে আপনার লাভ কি? তাছাড়া আমাকে আটকে রেখেছেনই বা কেন? আমি কি করেছি? তার কথা শুনে ঋষিকেশ হাতের ইশারায় থানার বড়বাবুকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন। ইশারা বুঝে তিনি বাইরে বেরিয়ে গেলেন। রইলুম আমি আর ঋষিকেশ। বেশি না, ওই ক্লাস 7 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছি। কেন ছাড়লেন পড়াশোনা? আপনি শিক্ষিত হলে আজ আপনাকে এই পথ অবলম্বন করতে হতো কি? এহেন জেরায় আমিও একটু চমকে উঠেছিলাম, কারণ আমি যে সত্যকে চিনি সে সরাসরি কথা বলে। তাছাড়া এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন কেনই বা ঋষিকেশ করছে? চমক ভাঙল তার আরেকটি প্রশ্ন শুনে। পকেট থেকে একটা কাগজ বের করে মেলে ধরল তার সামনে। বুক পকেট থেকে বের করলো একটা কলম। এই কাগজটিতে গোটা গোটা অক্ষরে লিখুন আপনার নাম অমলকান্তি। নিচে আপনার স্বাক্ষরেরও প্রয়োজন রয়েছে। বেচারা অমল, সে ভাবতেও পারেনি যে জেলের মধ্যে রুলের বাড়ির বদলে কেউ এমন এক প্রস্তাব দেবে তাকে। কাঁপা কাঁপা হাতে সে সেই কথাটি লিখে নিচে তার স্বাক্ষর করল। জেলের হলদেটে মৃদু আলোয় ঋষিকেশ পাঞ্জাবির বাম পকেট থেকে আরেকটি চিঠি বার করে মেলে ধরল। মুখে শুধু পড়ল তারপর তার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আপনি যে একা নন সেটা বিলক্ষণ বুঝতে পারছি। দেখুন, আপনিও কিন্তু তাদের শিকার। আপনি কি ভেবেছেন তাদের সবটা জানার পর তারা আপনাকে ছেড়ে দেবে? তাছাড়া তাদের হাত থেকে যদিও নিস্তার পান, আইন যে ছেড়ে কথা বলবে না। আমি পুলিশের লোক নই, আমার নাম ঋষিকেশ। সত্যের পথে ব্রতী আমি। পণ নিয়েছি আজীবন এই পথ অবলম্বন করে যাব। আমি আপনাকে বাঁচাতে পারি, তবে তার জন্য যে আপনাকে সবটুকু খুলে বলতে হবে। ঋষিকেশের কথা শুনে সে হাউমাউ করে কেঁদে উঠল। আমি সবটা এক মনে দেখে চলেছি। ঋষিকেশের সাথে তো কম রহস্য সমাধান করলাম না, তাই তার কান্না আসল না নকল সেটুকু বোঝার মতো জ্ঞান ততদিনে জন্মেছে বটে। তবে সত্যি বলতে তাকে বড্ড অসহায় মনে হলো। স্যার, আমার নাম তো আপনি জেনেই গেছেন। আমার বাবা ছিলেন বনেদি ব্যবসায়ী। ছোটবেলা থেকে কুসঙ্গে পড়ে আমি নানাবিধ নেশা এবং ছোটোখাটো অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ি। বাবার টাকার জোর ছিল, তাই আইন আমায় কোনোদিনও ছুঁতে পারেনি। কিন্তু বাবার মৃত্যুর পর তার অঢেল সম্পত্তির মালিকানা আমার কাছে আসে এবং যথারীতি সেগুলো দুহাতে আমি ওড়াতে থাকি। এইভাবে কিছুদিন চলতে চলতে আমি হয়ে যাই রাস্তার ভিখারি। ঠিক সেই সময় আমার কাছে একটা টেলিফোন আসে। টেলিফোন? কে ছিল টেলিফোনের ওই প্রান্তে, আর কি বলেছিল তোমায়? ঋষিকেশের কথা শুনে ঠান্ডা মেঝেতে জড়সড় হয়ে বসে সে। ফোনের ওই প্রান্তে শুনতে পাই একজন ভারী লোকের গলার আওয়াজ। সে আমায় একটা কাজের প্রস্তাব দেয়, টাকার লোভ দেখায়। ছোটবেলা থেকেই আমি দেখতে সুদর্শন ছিলাম। তার নাকি এই কাজের জন্য একটি সুদর্শন যুবকেরই প্রয়োজন। কাজের প্রস্তাব শুনে আমি লাফিয়ে উঠি, তবে কাজটা ছিল কিন্তু বিপদসংকুল। সে আমায় বলে কলকাতার পতিতাপল্লীতে আমায় দালালের কাজ করতে হবে। এটা বলতে পারেন এক ধরনের দৃষ্টিভ্রম, যাতে তার আড়ালে আমি ওনার কাজ করতে পারি। পরের দিন ডাকযোগে একটা চিঠি আসে আমার কাছে। চিঠিতে দুটি মেয়ের ছবি ছিল।
এবং তাদের ভালোবাসার জালে ফুসলিয়ে বাংলাদেশে যাওয়ার ট্রেনেতে তাদের তুলে দিয়ে আমায় কেটে পড়তে হবে, এবং সেখানে তাদের লোক থাকবে, যা করার তারাই করবে। তারা জানতো আমার শিক্ষাগত যোগ্যতা, তাই তারা আমাকে দিয়ে প্রেমপত্র লিখিয়ে দিত, আর সবটা দিয়ে আসতো এক ডাকযোগের মাধ্যমে। আমি শুধু আমার কাজটুকু করতাম মাত্র। এভাবেই দুটো মেয়েকে বাংলাদেশে যাওয়ার ট্রেনে তুলে দিয়ে এক অছিলায় পালিয়ে এসেছিলাম। এর পেছনে কে রয়েছে, তারপর সেই মেয়েদের কি হতো, এইসব আমি কোনো খবরই আপনাদের বলতে পারবো না স্যার। আমায় দয়া করে আপনারা ছেড়ে দিন। এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। ঋষিকেশ পাশের কুঁজো থেকে এক গ্লাস জল তুলে তার মুখের সামনে ধরে বলল, দেখুন, আমি যদি আপনাকে ছেড়ে দিই তাহলে আপনি যে আমাদের কাছে সবটা স্বীকার করেছেন সেটা ওদের কাছে ধরা পড়ে যাবে, যে তখন আপনার প্রাণ নাশ হতে পারে। পুলিশ লকআপ থেকে সুরক্ষিত স্থান আর কোথাও নেই। তাছাড়া পাপের প্রায়শ্চিত্ত যে আপনাকে করতেই হবে। দুটো মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি খেলেছেন, তার শাস্তি যে অনিবার্য। এতক্ষণে প্রায় সবটাই আমার কাছে স্পষ্ট। কেন সে তার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করেছিল, আর কেনই বা তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল সেই সবটা। ঋষিকেশ যে হাতের লেখার মিল খুঁজছিল তাতে আর কোনো সন্দেহ নেই, কারণ স্বল্প শিক্ষিত ব্যক্তি এত নিখুঁতভাবে প্রেমপত্র লিখতে পারে না। সর্বোপরি তার অতীতের ঘটনা জানার বেশ প্রয়োজনও হয়ে পড়েছিল। কি বুঝলেন মশাই? থানার কাঠের চেয়ারে চা খেতে খেতে কথা হচ্ছিল বড়বাবুর সাথে। আইন প্রমাণ ছাড়া কথা বলে না। ওকে অ্যারেস্ট করেছেন ঠিকই, কিন্তু কিসের চার্জ লাগাবেন সেটা ঠিক করেছেন? কেন? অপহরণ, নারী পাচার এবং পুলিশের উপর হামলা। অবশ্য এর আগেও সে অনেক অপরাধ করেছিল, শুধু প্রত্যক্ষদর্শী এবং প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হই। এবারেও সেটি হতো, শুধু একটাই চার্জ বসতো, সেটি আপনার উপরে হামলা হওয়ার। তাতে বছর 2 জেল, তারপর মুক্তি। তাই আমি প্রথমে নিজে আশ্বস্ত হই যে চিঠির লেখক এবং প্রেরক তিনি কিনা। তার হাতের লেখা দেখে সেটাও বুঝতে পারি আমি। প্রেরক সে হলেও চিঠি সে লেখেনি। তারপর ভয় দেখিয়ে তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করি, যা রয়েছে আমার এই টেপ রেকর্ডারে। এই নিন। এই বলে ঋষিকেশ একটি ক্যাসেট এগিয়ে দিল তার দিকে, বলল, রেখে দিন, কোর্টে প্রমাণ হিসাবে কাজে লাগবে। আপনারা মারধর করে কিছু বের করতে পারবেন না, কারণ ও দাগী অপরাধী। এর আগেও ছাড় পেয়েছে আইনের হাত থেকে, তাই ভালোবেসে মাথায় হাত বুলিয়ে এই স্বীকারোক্তি আদায় করতে হলো। ফিরে যেতে যেতে ঋষিকেশ আবারও থানার বড়বাবুর উদ্দেশ্যে বলে উঠল, ও হ্যাঁ, ভালো কথা। আমি কাল সপরিবারে একবার বাংলাদেশ যাচ্ছি। বলতে পারেন ভ্রমণের উদ্দেশ্যেই আমার এক বিশিষ্ট বন্ধু প্রতাপ নারায়ণ মল্লিকের আতিথ্য গ্রহণ করতে। হয়তো বাকি রহস্যের জট সেখানেই উন্মোচিত হবে, কারণ নিখোঁজ হওয়া মেয়ে দুটোকে তো বাংলাদেশের ট্রেনেই তুলে দেওয়া হয়েছিল। যদি কোনো প্রয়োজন হয় আপনি আমায় ওনার ঠিকানায় পত্র পাঠাতে পারেন, কেমন? এই বলে আমার গোয়েন্দা বন্ধুটি একটি সাদা কাগজে ঠিকানা লিখে দেয়। তারপর থানা থেকে বাইরে বেরিয়ে আসে। গৃহে প্রত্যাবর্তন করে দেখি বাড়ির ভৃত্য মাধব দাঁড়িয়ে আছে। ওর দেশের বাড়ি বাঁকুড়া। মাঝে কিছুদিন ছুটিতে থাকায় বৌদির পক্ষে সবটা একা হাতে সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য হচ্ছিল, তবে সে একাই সবটা সামলে নিয়েছে। বাড়ির 3 সেট চাবির মধ্যে একটা থাকতো গোবিন্দের কাছে। আমাদের দেখে একগাল হেসে সে বলল, বাবু আইয়া পড়ছি, এখন থেকে বৌদি মনিরে আর একা সামলাতে হইব না। তাকে দেখে ঋষিকেশ মনে মনে বেশ পুলকিত হলো, কারণ এমনিতে কাল আমরা বাংলাদেশ যাচ্ছি। এত বড় বাড়ি কে সামলাবে সেই নিয়ে একটু চিন্তাই ছিল বটে। ঋষিকেশ হেসে গোবিন্দর বাঙাল টানেই বলল, তা ভালোই করছো, আমিও থাকছি না। কাল বাংলাদেশ যাচ্ছি একটা বিশেষ কাজে। ফিরতে ফিরতে 1 সপ্তাহ হলেও হতে পারে। তুমি একা সবটা সামলাতে পারবে তো? আগে পারুন দাদা বাবু, তবে আমাগোর দেশ ছিল ঢাকা জেলার খুলনা। ফেরার পথে যদি আমাগো দেশের থিকা কিছু আনেন তাহলে খুব ভাইলো হইতো। গোবিন্দের কথা শুনে মুচকি হেসে আমি বললাম,
গোবিন্দদা, একজোড়া ইলিশ হলে চলবে তো? বেশ জমিয়ে রান্না করবে। ওহ, তোমার যেমন বুদ্ধি ঠাকুরপো। ও বলতে চাইছে এমন কোনো জিনিস যেখানে ওর দেশে স্মৃতি রয়েছে, এই যেমন কোনো উপহার বা ধরো শোপিস, এমন কিছু যেটা ওর কাছে থাকবে, যার গন্ধে ওর মনে পড়বে দেশভাগের আগে ওরা যেই দেশে ছিল তার কথা। আরে হবে হবে, ইলিশও হবে, স্মৃতি মিশ্রিত উপহারও হবে। তবে তার আগে একবার দেখে নাও তো সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছো কিনা। আমাকে আবার একটু বেরোতে হবে দেখছি। এই তো এলে, আবার বেরোবে? অভিযানে যাচ্ছি, অথচ খালি হাতে যাব? আমার লাইসেন্স রিভলভারটাকে বর্ডারের ওই পারে নিয়ে যেতে হলে ভারত সরকারের রিকমেন্ডেশন প্রয়োজন। বাকিটা আমি সামলে নেব, তোমরা যাও, গোছগাছ শেষ করো। আর হ্যাঁ গোবিন্দ, আমি না আসা অবধি আমার যত চিঠিপত্র আসবে বা টেলিফোন, সমস্ত নাম, তারিখ, স্থান, হেতু এইভাবে লিখে রাখবে। সুজিত তোমায় সবটা বুঝিয়ে দেবে, কেমন? তোমায় যে লেখাপড়া শিখিয়েছিলাম ভুলে যাওনি নিশ্চয়ই? আর হ্যাঁ, আর যে অক্ষর জ্ঞান অর্জন করেছিলে আমার আর বিশ্বের তত্ত্বাবধানে, সেটা নিশ্চয়ই মনে রেখেছো? আগে হ্যাঁ দাদা বাবু, মনে আছে। আপনি কিচ্ছুটি ভাববেন নে, আমি সব সামলে নেব। বেশ। পরের দিন সকালে আমরা সকলে বাংলাদেশগামী ট্রেনে উঠে বসলাম। শতরূপা এক্সপ্রেসের বুকিং করা 3টে সিট দখল করে বসতেই হঠাৎ লক্ষ্য করলাম একজন জটাধারী সাধু বাবা আমাদের কামরায় এসে উঠলেন। গায়ে রক্তিম উত্তরীয়, এক হাতে ধরা কমণ্ডলু, অন্য হাতে ধরা একটি কাপড়ের পুটলি। তিনি এসে আমাদের বিপরীত সিটে এসে বসলেন। এক ঝলক তাকিয়ে দেখলাম ঋষিকেশ তার সদ্য কেনা বই বাংলাদেশের ইতিহাস থেকে মুখ তুলে সেই সাধুর দিকেই ঝুলো ঝুলো চোখে তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে পদ্মাবতী বেশ হেলান দিয়ে তার হাতে ধরা অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করে চলেছে। সেটা বিশেষ কিছু না, ঋষিকেশের জন্য সে একটা সোয়েটার বুনে চলেছিল এক মনে। আমি একটু খুক খুক করে কেশে ঋষিকেশকে বললাম, বলছি কি ঋষিকেশ, আমাদের এই যাত্রা তো প্রায় 2 দিনের, বেশ লম্বা জার্নি। তা তুমি কি তাদের জানিয়েছো যে আমরা আসছি? জানিয়েছি। আবারও সেই সংক্ষেপে জবাব দিয়ে ঋষিকেশ চোখ নামিয়ে বইটির দিকে মনোসংযোগ করল। আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ পাশ থেকে একটা অচেনা গলা পেয়ে সকলের দৃষ্টি তার দিকে গেল। দেখলাম সেই সাধু বাবা। তা বাবা সকল বাংলাদেশ যাচ্ছ বুঝি? এতক্ষণে ঋষিকেশ তার মৌনতা ভেঙে জবাব দিল, আগে হ্যাঁ। আর আপনি বাংলাদেশের কোথায় চলেছেন? আমি যাব রংপুরের দিকে, আমার এই ভক্তের বাড়িতে। অনেক দিন ধরেই বলেছিল গুরুদেব আমাদের বাসায় একটু পায়ের ধুলো দিন। ভক্তের কথা আর ফেলতে পারলাম না, তাই চললাম। তো তোমরা কত দূর? আমরা যাব বরিশালে, আমাদের এক বিশিষ্ট বন্ধুর ওখানে গিয়েই উঠব। আপনার মতো আমরাও আমন্ত্রিত। তা বেশ, তা বেশ। আমি কয়েক বছর দেশের বাইরে ছিলাম, এখন ওখানে অনেক কিছুই বদলে গেছে। যদিও শিষ্য বলেছে সে আমায় নিজে এসে নিয়ে যাবে। যাই হোক বাবা, বাংলাদেশে কার বাড়ি উঠবে বলে মনস্থ করেছ? জমিদার প্রতাপ নারায়ণের বাড়ি, আমরা যে সেখানেই নিমন্ত্রিত। ঋষিকেশের কথা শুনে কিঞ্চিত ভ্রুকুঞ্চিত হলো তার, কিন্তু পরক্ষণেই তার মধ্যে ফিরে এলো স্বাভাবিকতা। তাহলে তোমরা জমিদার বাড়ির অতিথি? বেশ বেশ। আচ্ছা, তোমাদের পরিচয়টা তো জানা হলো না। নমস্কার, আমি ঋষিকেশ বাগচি। ইনি আমার বিশিষ্ট বন্ধু, প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুজিত সেন।
আর ওইটি জানালার ধারে যিনি বসে আছেন তিনি আমার অর্ধাঙ্গিনী পদ্মাবতী। ঋষিকেশের কথা শুনে থতমত খেয়ে আলতো করে কনুয়ের গুঁতো মারে পদ্মাবতী। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতেই এতক্ষণে আমরা তার পরিচয় পেলাম। আমি শ্রী বৈকলব্য স্বামী মহারাজ, একটু আধটু ঈশ্বর চর্চা করে থাকি, ঠাকুরের নাম গান করি। তার কথা শেষ হতে না হতেই ঋষিকেশ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা, আপনি কি বেশ কিছুকাল যাবৎ কোনো পার্বত্য উপত্যকায় দিন কাটিয়েছেন? তার কথা শুনে বেশ চমকে উঠলেন বৈকলব্য বাবা। কেন বলো তো? কারণ আপনার শরীর এবং মুখের চামড়ায় টান ধরেছে। আপনার বয়স আনুমানিক 45 বছর হলেও অকাল বার্ধক্যের কারণে আপনাকে প্রায় বছর 50 দেখাচ্ছে। কোনো ঠান্ডার দেশে দীর্ঘকালীন থাকলে এমনটা ঘটে, বিশেষ করে কোনো পার্বত্য দেশে অবস্থান করলে। যেমন কিছুকাল যদি আমরা কোনো সমুদ্রের ধারে থাকি, তাহলে তাপমাত্রার তারতম্য এবং পরিবেশের কারণে আমাদের চামড়ার রং স্বাভাবিকের তুলনায় খানিকটা কালো হয়ে যায়। ঠিক তেমনই এক্ষেত্রেও সমান। খানিকক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই সাধু বাবা। আমরাও রীতিমতো স্তম্ভিত। যদিও ঋষিকেশের অনুসন্ধিৎসু দৃষ্টি এবং পর্যবেক্ষণ ক্ষমতা আমাদের থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ বাবা। কিছুদিন আগে পাহাড়ে ধস নেমেছিল, সমতল ভূমিতে নামতে গিয়েই এই বিপত্তি। ধন্য তোমার পর্যবেক্ষণ ক্ষমতা। তুমি নিশ্চয়ই কোনো গোয়েন্দা, যদি আমি ভুল না হই, কারণ এমন নির্ভুল বিশ্লেষণী ক্ষমতা সাধারণ মানুষের চোখে তো ধরা দেবে না। আমি সত্যের পথে ব্রতী। সত্যের অন্বেষণে পথ চলাই আমার একমাত্র লক্ষ্য। তার কথা শুনে মুচকি হেসে সাধু বাবা বললেন, জমিদার মশাইকে আমার প্রণাম জানিও, আর এইটে তাকে দিও। এই বলে সাধু তার ঝোলার ভেতর থেকে একটি রুদ্রাক্ষের মালা তার হাতে দিল। বলল, এটি তাকে দিয়ে বলো, বাতাসে ভারী গন্ধ আর মনে কলুষ নিয়ে মোক্ষ পাওয়া যায় না। উক্তি পেতে গেলে করতে হবে স্বীকারোক্তি, তবেই ফিরবে হারানো সম্পদ, ফিরে পাবে আসল বস্তুটি। বেশ আশ্চর্য হলাম এমন কথা শুনে। এ কি কোনো ধাঁধা, নাকি নতুন কোনো রহস্যের সূত্রপাত? এরপরের যাত্রা ছিল অত্যন্ত সুগম। যাত্রাপথের বর্ণনা এখানে অপ্রাসঙ্গিক, তাই টানা 2 দিন বাদে ট্রেন থামল আমাদের গন্তব্যস্থলে। সকাল তখন প্রায় 5টা। স্টেশনে ধীরে ধীরে লোক জমায়েত হতে শুরু করেছে। বৌদি শটান সাধু বাবার পায়ে হাত দিল, বলল, আশীর্বাদ করো বাবা, যাতে আমরা সবাই এই জীবন সুখে শান্তিতে কাটাতে পারি। সাধু বাবা মুচকি হেসে তার মাথায় আশীর্বাদের হাত রাখলেন এবং ঋষিকেশের দিকে তাকিয়ে বললেন, ছড়াটা ভুলো না যেন। তোমার চলার পথ যেন আরো সুদূর হয়, এই কামনা করি। এই বলে ভিড়ের মধ্যে থেকে চেনা কোনো ব্যক্তির দেখা পেয়ে হন্তদন্ত হয়ে সেদিকেই হাঁটা লাগালেন। তার চলার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋষিকেশ। মুখে বলল, পথ ভোলা পথিকের গৃহে প্রত্যাবর্তন। তার কথা শুনে চমকে উঠে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ঋষিকেশ বলে উঠল। আমরা সবাই এসে দাঁড়ালাম প্ল্যাটফর্মের বাইরে। সাদা পোশাক পরিহিত এক মধ্যবয়স্ক ব্যক্তি কাউকে যেন খুঁজে চলেছেন। তার দিকে এগিয়ে যেতেই সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। বাবুরা কি কলকাতা থেকে আইছেন? হ্যাঁ, আমি ঋষিকেশ বাগচি। ইনি আমার অর্ধাঙ্গিনী পদ্মাবতী, আর সাথে আমার বন্ধু সুজিত। ও, বাবু কইছিল আমারে যে কলকাতা থেকে বাবুরা আইবে। আপনাদের লগেই তো গাড়ি লইয়া আইছি আমি।
এই বলে ড্রাইভার ভদ্রলোকটি আমাদের বাক্স, প্যাট্রা, সুটকেস গাড়ির ডিকিতে তুলে দিয়ে আমাদের বসতে বলল। আমি আর বৌদি বসলুম পিছনে, আর ঋষিকেশ ড্রাইভারের পাশের সিটটায় বসল। গাড়ি চলতে শুরু করলো। পাশ থেকে একে একে সরে যাচ্ছে সবুজ ধানের ক্ষেত। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে ভেতরের লেখক সত্তা জেগে উঠেছিল। ভাবলাম এতটা রাস্তা, তাই নিদেন পক্ষে একটা কবিতায় লিখি। বউ ঠাকুরনের দিকে তাকিয়ে দেখলাম সে পথের দিকে এক ঠায় তাকিয়ে আছে এবং গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীতের কলি আওড়ে চলছে। চমক ভাঙল ঋষিকেশের কথা শুনে। কান দুটো আবার খাড়া হয়ে উঠল। তুমি জমিদার বাড়িতে কাজ করছো কতদিন, আর তোমার নাম কি? আজ্ঞে বাবু, আমার নাম পরেশ, জমিদার বাবু ড্রাইভার। তাও প্রায় 7 বছর তো হইল। আচ্ছা, তোমাদের অঞ্চল এবং জমিদার বাবুর নাতনি জানকীর অন্তর্ধানের ব্যাপারে তুমি কি কিছু বলতে পারবে? ঠিক কতদিন ধরে এসব চলছে? দেখেন বাবু, আমি গরিব মুখ্য মানুষ, বেশি লেখাপড়া করিনি। তবে হ্যাঁ, ওই ধরুন আমাদের গ্রাম থেকে প্রথম দিকে 2-3 জন নিখোঁজ হয়েছে। জমিদার বাবুর আদেশে পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। জানকী মায়ের ঘটনা আমি আজও ভুলতে পারি না দাদাবাবু। ফুটফুটে মেয়ে ছিল আমাদের জানকী মা। রামায়ণে মা সীতার মতোই তার রূপ, আভিজাত্য স্বভাব চরিত্র। আমি তাকে স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়েও আসতাম। প্রায় 4 দিন হয়ে গেল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু। ঘটনার দিন দুপুরে তাকে আমি নিতে স্কুলে গেছিলাম, কিন্তু গিয়ে জানতে পারি কোনো এক ব্যক্তির সাথে সে নাকি বাড়ি ফিরে গেছে। স্কুলের দারোয়ানকে খুব বকাঝকা করলুম। সে বারবার বলে একজন বুড়ো লোকের সাথে নাকি সে চলে গেছে। তার সাথে যেভাবে যাচ্ছিল দেখে মনে হলো সে নাকি তার পরিচিত কেউ। তারপর বাড়ি এসে দেখি হুলুস্থুলু কাণ্ড। জানকী মা বাড়ি ফেরেনি। জমিদার বাবু আর ছোট বাবু রঞ্জন অনেক চেষ্টা করলে, থানা পুলিশ অনেক হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ চোখ পড়ল ঋষিকেশের, যে আমাদের গাড়িটাকে খানিক দূর থেকে অন্য একটা গাড়ি ফলো করছে। দাঁতে দাঁত চেপে ঋষিকেশ বিড়বিড় করে বলে উঠল, বাতাসে ভারী গন্ধ, মনে কলুষ নিয়ে মুক্তি পাওয়া যায় না। মুক্তি পেতে গেলে করতে হবে স্বীকারোক্তি, তবেই ফিরবে হারানো সম্পদ, ফিরে পাবে আসল বস্তুটি। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, এই গাড়ি স্পিড কম করো, একটা গাড়ি মনে হয় আমাদের ফলো করছে। গাড়ির স্পিড কম করতেই দেখলাম যে পিছনের গাড়িটার স্পিডও ধীরে ধীরে কমে আসছে। আমি আর বৌদি প্রায় ভয়ে ভয়ে জড়সড় হয়ে বসে আছি। এই বুঝি কেউ গাড়ি থেকে নেমে এসে আক্রমণ করল। কিন্তু পরক্ষণেই আমাদের অবাক করে দিয়ে সে গাড়ি ধুলো উড়িয়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেল ঝড়ের বেগে। হতবাক চোখে আমি আর বৌদি একে অপরের দিকে তাকিয়ে আছি, আমাদের দৃষ্টিতে সুখের অভিব্যক্তি। ঋষিকেশ সেই সময় বলে উঠল, সে ফিরে এসেছে। এই বলে মুখে কুলু পেটে দিয়ে থম মেরে চুপচাপ বসে রইল। আমি জানি এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে তার মুখ দিয়ে বেরোবে না। আমিও সেই অপেক্ষায় রইলুম যে কবে আমার বন্ধুবরের মুখ খোলে। যথাসময়ে এসে পৌঁছালাম জমিদার বাড়িতে। বাড়িটাকে দেখে চমকে উঠতে হয়। এ কোনো বাড়ি নাকি বিশাল অট্টালিকা? আমি আর পদ্মাবতী সেই দিকে তাকিয়ে হাঁ করে চেয়ে রইলাম। সুবিশাল সাদা রঙের সেই প্রাসাদোপম বাড়ির সিংহদ্বারে ঢুকতেই চোখে পড়ল দুপাশে দুটি বিশাল পাথরের মূর্তি। বলা বাহুল্য সেই মূর্তি দুটি উদ্যত সিংহের বটে। সামনের দুটি থাবা এগিয়ে দিয়ে শিকারের জন্য প্রস্তুত। মার্বেল বিছানো রাস্তার 2 ধারে সুদৃশ্য ফুলের বাগান। বাগানের ভেতর দুদিকে দুটি পাথরের ডানাওয়ালা পরী, আর তাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে জলের ফোয়ারা,
যার জল আছড়ে পড়ছে তাদের ঘিরে থাকা পাথরের প্রাচীর বেষ্টিত কৃত্রিম জলাশয়ের বুকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম জমিদার মহলের দিকে। আমাদের অভ্যর্থনা করতে এগিয়ে এলেন 3 জন ব্যক্তি। তাদের মধ্যে একজন ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। মালকোঁচা মারা ধুতি, গিলে করা সিল্কের পাঞ্জাবি, ঠোঁটের মধ্যভাগে শোভা পাচ্ছে এক জোড়া সাদা পাকানো পুরুষ্ট গোঁফ। মাথার চুলে পাক ধরেছে। শরীরটা খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকলেও বার্ধক্য এখনো পুরোপুরি তাকে গ্রাস করতে পারেনি। তার পাশে দাঁড়িয়ে রয়েছে বছর 32-এর যুবক, সুদর্শন এবং ব্যক্তিত্ব সম্পন্ন। হাতে পড়ে রয়েছে বিখ্যাত কোম্পানি রয়্যাল রোসের দামি হাতঘড়ি। তিনি অবশ্য প্যান্ট শার্ট পরিহিত। তাদের থেকে খানিকটা তফাতে রয়েছে আর একজন ব্যক্তি। বয়স আনুমানিক 50, উচ্চতা খাটো, স্বাস্থ্য রোগাটে ধরনের। তিনি পরে রয়েছেন সাদা ধুতি আর পাঞ্জাবি। আমরা এগিয়ে যেতেই সেই প্রৌঢ় ব্যক্তিটি এগিয়ে এলেন আমাদের দিকে। আরে আসুন ঋষিকেশ বাবু, নমস্কার। আমি জমিদার প্রতাপ নারায়ণ। এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে যে যুবক, সে আমার কনিষ্ঠ পুত্র রঞ্জন এবং আমার মনিম কল্লোল। আপনাদের এই গরিবের ভিটেতে স্বাগত জানাই। আপনার সাথে উনি নিশ্চয়ই আপনার স্ত্রী এবং আপনার বন্ধু আর সহকারী সুজিত বাবু। ঠিকই ধরেছেন, কিন্তু বাকিদের চিনলেন কি করে? আপনাকে তো মশাই সবাই চেনে, সেই এপার বাংলা হোক বা ওই পার বাংলা, 2 বাংলার মানুষই আপনার বিশেষ ভক্ত। আর তাছাড়া আমি জানতাম আপনি বিবাহিত। সংবাদ মাধ্যমে তার খবর আমি আগেই পেয়েছিলাম। তো এছাড়া সুজিত বাবুকে কে না চেনে বলুন তো? হ্যাঁ, এত বড় সাহিত্যিক তিনি। আমার জানকীমা ওনার লেখার বড় ভক্ত ছিল। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে একজন চাকর গোছের ব্যক্তিকে নির্দেশ দিতেই সে গাড়ি থেকে আমাদের মালপত্র বের করে নিয়ে চলল অন্দরমহলের দিকে। আমরাও চললুম জমিদার বাবুর পিছু পিছু ভেতর বাড়িতে। সুবিশাল এই প্রাসাদের মতো গৃহে প্রবেশ করে আমি তো রীতিমতো তাজ্জব বনে গেলাম। মাথার ওপরে সূর্যের আলোয় আলোকিত ঝাড়বাতি, দেওয়ালের গায়ে লাগানো স্টাফ করা হরিণ, বাঘ এবং বাইসনের স্টাফ করা মাথা। আমার উৎসাহিত দৃষ্টি লক্ষ্য করে জমিদার বাবু বলে উঠলেন, আমার পিতা শ্রী অনাদিরঞ্জন ছিলেন একজন দক্ষ শিকারী। তারই সংগৃহীত কিছু অমূল্য নিদর্শন আজও সংগৃহীত আমাদের এই জমিদার বাড়িতে। এছাড়াও রয়েছে অস্ত্রাগার, সেখানে শিকারের নানাবিধ দুষ্প্রাপ্য বন্দুক আজও আমি যত্ন করে রেখে দিয়েছি। আসলে অ্যান্টিক জিনিসের মূল্য আপনি জানেনই। আচ্ছা, আপনারা একটু অতিথিশালায় গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। এই বলে জমিদার মশাই একজন ভৃত্যকে হুকুম করতেই সে এসে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল অতিথিশালার দিকে। অতিথিশালার ঘরখানি বেশ চমৎকার। দক্ষিণের খোলা জানালা দিয়ে ধেয়ে আসছে সিদ্ধ বাতাস। ঘরে উপস্থিত 2টো খাটের মধ্যে একটা দখল করল ঋষিকেশ এবং পদ্মাবতী, আর খানিকটা তফাতে আর একটাতে আমি। খাটে ধপ করে বসে ঋষিকেশ বলে উঠল, ব্যাপারটা ক্রমশই রহস্যের চাদরে ঢেকে যাচ্ছে। ছুঁয়ে দেখতে চাইছি, কিন্তু হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। অনেকটা মরুভূমির বুকে কৃত্রিম জলস্তর যখন পথিককে টেনে আনে মৃত্যুর কোলে, ঠিক তেমনই। আচ্ছা ঋষিকেশ, সেই ছড়া যেটা সাধুজি বলে গেছিলেন তার কোনো মানে উদ্ধার করতে পেরেছ এখনো? আমার তো মাথায় কিছুই আসছে না। কিসের মোক্ষ, কার মুক্তি, আর কিসেরই বা স্বীকারোক্তি? কার কার কথা বলতে চেয়েছেন উনি? তাছাড়া একই ছড়া তুমি আবার কেন বললে যখন আসার সময় ওই গাড়ি আমাদের ধাওয়া করছিল? তুমি কি কোনোভাবে সাধুজিকে সন্দেহ করছো? সন্দেহ তো আমার সবার উপরে। যেমন জমিদার প্রতাপ বাবু, তার বড় ছেলে রঞ্জন, কিংবা তার মনিম কল্লোল। অপরাধী তো তারাও হতে পারে। দূর, কি যে বলো না। বাবা কিংবা নিজের দাদু কেনই বা তার নিজের নাতনিকে এমন অপহরণ করতে যাবে?
আর তর্কের খাতিরে যদি করেও থাকে তাহলে কেনই বা তোমায় সেই সুদূর কলকাতা থেকে এত টাকা খরচা করে এখানে আনতে যাবে, তাও আবার তদন্তের স্বার্থে? আমার কথাগুলো শুনে কি যেন একটা ভেবে ঋষিকেশ একটু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন কাজ করছো সুজিত, এটুকু কি আজও বোঝনি যে অনেক সময় কোনো অপরাধকে চাপা দিতে, নিজের রক্তের সম্পর্ককে বলি দিতেও অপরাধী পিছুপা হয় না। এবার এটাও হতে পারে যে সত্যি নিরুদ্দেশ কিংবা অপহৃত, সবটাই তদন্ত সাপেক্ষ। আমাদের কথা শেষ হতে না হতেই এক প্লেট খাবার নিয়ে ঢুকলো একজন ভৃত্য শ্রেণীর লোক, এবং তার পিছনে দেখতে পেলাম একজন মহিলাকে। তার শরীরের লাবণ্য এবং আভিজাত্য বলে দিচ্ছে যে তিনিও এই পরিবারের কেউ, তবে চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। চোখের তলায় দীর্ঘদিনের রাত্রি জাগরণের চিহ্ন স্পষ্টতই প্রমাণ করে যে তিনি কোনোভাবে দুশ্চিন্তায় ভুগছেন। ইতিমধ্যে এই পরিবারের 3 জনের সাথে আলাপ হলেও এই ভদ্রমহিলাকে আগে আমরা দেখিনি। কিঞ্চিত ভদ্রতা এবং সৌজন্য বোধের খাতিরেই এবার পদ্মাবতী ঋষিকেশের পাশ থেকে উঠে এসে সেই মহিলার সামনে এসে করজোড়ে নমস্কার করল। আমরাও উঠে দাঁড়ালাম। ভদ্রমহিলা এবার প্রতি নমস্কারের জায়গায় একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। তিনি বলে উঠলেন, শুনলাম আমার শ্বশুরমশাই নাকি আমার মেয়ের পেছনে টিকটিকি লেলিয়ে দিয়েছেন। খুব মজা হবে, খুব মজা, খুব মজা, খুব মজা হবে। বাপ বাপ, ওই 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 বাপ একদিন শেষ হবে, শেষ হবে, একদিন একদিন শেষ হবে। সবাই শাস্তি পাবে, সবাই সবাই শাস্তি পাবে। কি মজা, কি মজা। ভৃত্যগোছের সেই ব্যক্তিটি এবার তার কাছে এসে বলল, মা ঠাকুরন, আপনি ঘরে যান, বলে দাদা বাবু রাগ করবেন যে আমার শাস্তি দেবে। ইস, কেন যে ভুল করে ঘরের শিকলটা তুলতে ভুলে গেলাম। মা ঠাকুরন, আপনি আসুন, আসুন আমার সাথে, মা ঠাকুরন আসুন। চোখের কাজল লেপটে গেছে, গা ভর্তি গয়না হওয়া সত্ত্বেও তাকে বেশ ম্লান দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো কারণবশত তিনি নিজের স্বাভাবিক ভারসাম্য হারিয়েছেন। তিনি বললেন, আমার মেয়ে, অর্থাৎ ইনি যে জানকীর মা তাতে আর কোনো সন্দেহ নেই। মেয়ের শোকে মাও যে আজ পাথর, এতেও কোনো দ্বিমত নেই। তবে পাপ, কিসের পাপ? চিন্তার জাল ছিন্ন হলো নিচ থেকে ভেসে আসা এক পুরুষের গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে। কি বৌমা, তোমায় বলেছিলাম না ঘর থেকে না বেরোতে? রাক্ষস, রাক্ষস খেয়ে নিয়েছি, রাক্ষস খেয়ে নিয়েছে আমার মেয়েকে, রাক্ষস খেয়ে নিয়েছে আমার মেয়েকে। কেউ ফেরাতে পারবে না, কেউ ফেরাতে পারবে না, কেউ না, কেউ না। ওই 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 টিকটিকিও না, ওই টিকটিকিও না। পাপ পাপ পাপ, সব পাপ, সব পাপ, সব পাপে খেয়ে নিল, সব পাপে খেয়ে নিল। সব পাপ, সব পাপ। বিড়বিড় করতে করতে তার শব্দ এবার মিলিয়ে গেল 3 মহলার ঘরে। দরজায় উঠল শিকলের শব্দ, ভারী পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে এলো তাদের ঘরের সামনে। সবাই দেখতে পেল দরজার সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং জমিদার বাবু। আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। ও আমার বৌমা, ওর নাম পার্বতী। বেশ ঘটা করে ছেলের বিয়ে দিয়েছিলাম জানেন তো। বিয়ের পর দেখা গেল মেয়ের মাথার গন্ডগোল। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। জানকী হওয়ার পরে ধীরে ধীরে বেশ সুস্থ হচ্ছিল, আমরাও খুশি ছিলাম। তবে আজ এতদিন হয়ে গেল সে নিরুদ্দেশ। চিন্তায় চিন্তায় আমাদেরই মাথা ঠিক নেই। তো সে তো মা, বুঝতেই পারছেন। আসুন আসুন, আপনার এখন একটু জল খাবার খেয়ে বিশ্রাম নিন। দুপুরের অন্ন গ্রহণ করে তারপর না হয় তদন্ত শুরু করবেন। তার কথা শেষ হতে প্রত্যুত্তরে ঋষিকেশ জবাব দিল, হ্যাঁ সে তো করব,
জমিদার বাড়ির আতিথেয়তা কি বর্জন করা যায়? এ যে বড় সৌভাগ্যের বিষয় জমিদার বাবু। আমি জল খাবার খেয়েই তদন্তে নেমে পড়তে একান্তই আগ্রহ বোধ করছি। খাওয়া দাওয়ার পরে আমি আর আমার এই বন্ধুটি একটু গ্রাম পরিদর্শনে বেরোব। আশা করছি তাতে আপনার কোনো আপত্তি নেই। না না ঋষিকেশ বাবু, আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আমি আমাদের ড্রাইভারকে তলব করে বলছি, আপনাদের গ্রামটা সেই ঘুরিয়ে দেখাবে। ক্ষমা করবেন, আমরা পদব্রজে ভ্রমণ করতে ইচ্ছুক। তাতে আমাদের গ্রাম দেখাও হবে, আর গ্রামের বিশুদ্ধ বায়ু বুকে নিয়ে নিজের ধূসর মস্তিষ্ককে আরো চাঙ্গা করতে পারব। জমিদার বাবুর প্রস্তাব যে ঋষিকেশ নাকচ করবে সে কথা আমি আগেই জানতুম, কারণ গাড়িতে করে ঘুরলে সে তার মতো করে কখনোই তদন্ত করতে পারবে না। কারণ জমিদার বাবুর মাইনে করা ড্রাইভার যে তার মালিককে সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। জলখাবার শেষ হতেই পদ্মাবতীকে দৌড় দিতে বলে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। কি বুঝছো ভায়া? রহস্যের জালে যে আরো জড়িয়ে যাচ্ছি। এর শেষ কোথায় বলো দেখি? নাম দুটো বেশ সুন্দর, তাই না বিশ্ব? পার্বতী আর জানকী, মা আর মেয়ে। আচ্ছা, ভারতীয় পুরাণ বলে মাতা পার্বতী ছিলেন গিরিরাজের কন্যা। তিনি বিবাহ করেছিলেন স্বয়ং মহাদেবকে। এবার জানকী ছিলেন রামায়ণের রামচন্দ্রের স্ত্রী। রাম ছিলেন বিষ্ণুর অবতার, আর মাতা সীতা লক্ষ্মীর অবতার। তারই মধ্যে বিরাজমান মহামায়া, যিনি আবার দেবী পার্বতীর অবতার। আমি তার এই ধরনের কথা শুনে বিস্ময় হতবাক হয়ে গেলাম। এদিকে একের পর এক রহস্যময় ঘটনা ঘটে চলেছে, ওদিকে ঋষিকেশ পুরাণ আর মা মেয়ের নাম নিয়ে পড়েছে। হঠাৎ আমার এই বন্ধুটির হলো কি? নিজের মনে এই কথাগুলো ভাবছি, এমন সময় দেখি ঋষিকেশ আমার দিকে ভাবলেশীন ভাবে তাকিয়ে রয়েছে। বলছে, কি এত ভাবছো ভায়া? ভাবছো আমার মাথায় কোনো গোলযোগ দেখা দিল নাকি, তাই তো? রহস্যের তদন্ত ছেড়ে আবার নামের কচকচানি নিয়ে পড়লাম কেন? কি তাই তো? আমার বন্ধুটা কি ম্যাজিক জানে নাকি? আমি কি ভাবছি না ভাবছি সেটাও আমার চোখ দেখে পড়ে নিতে পারছে? না, মানে ঠিক তা নয়। ভাবছি যে এই নামের সাথে এসব নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছ হয়তো, তাই এই ধরনের কথা বলছো। যোগসূত্র নেই বলছো? আচ্ছা, রামায়ণের সীতাকে হরণ করেছিল কে? এ তো খুবই সোজা, লঙ্কাধিপতি রাবণ। আর সে কোন ছদ্মবেশে হরণ করতে এসেছিল? অবশ্যই সাধুর ছদ্মবেশে। রামায়ণের উল্টো পুরাণ। আমি ঋষিকেশের এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। বললাম, হ্যাঁ, উল্টো পুরাণ মানে ধরো যদি এমনটা হতো, রাবণের স্ত্রীকে রামচন্দ্র ন্যায় নীতি এবং ধর্মরক্ষার্থে হরণ করত, কেমন হতো সেই রামায়ণ? ভেবে দেখেছো কখনো? কিংবা ধরো আরেকটু সোজা করে বলি, ধরি সীতা রাবণের কন্যা এবং সৃষ্টির কোনো এক অজানা কারণে সে রামচন্দ্রের দ্বারা অপহৃত হতো, তাহলে কেমন হতো সেই রামায়ণ? হতবাক চোখে তাকিয়ে রইলাম। বললাম, তোমার শরীর সুস্থ আছে তো? কি সব বলে চলেছ তখন থেকে? রামায়ণের উল্টো পুরাণ নাকি? মানে কি এসব? ছায়া, মাতা সীতার আরেক নাম ছিল জানকী। এটা বোধহয় তোমার স্মরণে ছিল না। তবে হ্যাঁ, ব্যাপারটা যদি হতো না, মানে ধর্ম রক্ষার্থে রামচন্দ্রের দ্বারা জানকী দেবীর অপহরণ, হয়তো ইতিহাস তাকে অন্যভাবে মনে রাখত, কি তাই না? যাই হোক, বাতাসে ভারী গন্ধ, মনে কলুষ নিয়ে মুক্তি পাওয়া যায় না। মুক্তি পেতে গেলে করতে হবে স্বীকারোক্তি, তবেই ফিরবে হারানো সম্পদ, ফিরে পাবে আসল বস্তুটি। বাতাস অর্থাৎ পরিবেশ ভারী হয়ে উঠছে, কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি হচ্ছে। মুক্তি পেতে হলে করতে হবে স্বীকারোক্তি,
অর্থাৎ কনফেশন। কিন্তু কিসের, কোন পাপ আর হারানো সম্পদ? এই মুহূর্তে হারানো সম্পদ বলতে কি জানো কি? নিজের মনে বিড়বিড় করতে করতে এগিয়ে চলল ঋষিকেশ, এবং সাথে আমি এই অদম শ্রী সুজিত গ্রামের আলপথ ধরে সামনের দিকে। যতদূর দেখা যায় সবুজ ধান ক্ষেতের চোখ ধাঁধানো সবুজায়নে প্রকৃতি সেজে উঠেছে এক অপরূপ মোহময় রূপে, যেটি আমার লেখনী সত্তাকে আবারও জাগ্রত করে তুলছে। কিন্তু কি আর করার, তদন্তে বেরিয়েছি, এখন তো আর কাব্য চর্চা করলে চলে না। ঋষিকেশকে অনুসরণ করতে করতে এসে পৌঁছালাম এখানকার থানার সামনে। গ্রামের ছোট্ট এই থানায় কর্মব্যস্ততা তেমন নেই বললেই চলে। থানার বাইরে এক লড়ছড়ে জিপ দাঁড়িয়ে, থানার বাইরে ঝিমোচ্ছে এক ঊর্ধ্বধারী কনস্টেবল। ভিতরের দিকে উঁকি মেরে দেখলাম টেবিলে পা তুলে থানার বড়বাবু দিব্যি দিবানিদ্রায় মগ্ন। সেই দৃশ্য দেখে ঋষিকেশ বলে উঠল, চলো হে, একটু দেখা করে আসি। ঘুমন্ত কনস্টেবলকে পাশ কাটিয়ে যখন ঋষিকেশ দরজার বাইরে দাঁড়ালো, গলা খাকরি দিয়ে একটু বলে উঠল সে, বলছি কি একটু ভেতরে আসতে পারি, দরকার ছিল। দিবানিদ্রায় ব্যাঘাত লাগতেই টেবিল থেকে কোনো ক্রমে পা নামিয়ে জামা ঠিক করতে করতে তিনি বললেন, এই সাত সকালে শেয়ালের মতো চিৎকার করছেন কেন শুনি? দরকারটা কি? আসুন আসুন, বসুন। বলছি আসা হচ্ছে কোথা থেকে? কি প্রয়োজন? আপনার বাড়ি মেয়ে হারিয়েছে বুঝি? কি নাম, বয়স কত, ছবি আছে? এতগুলো প্রশ্ন শুনে এইটুকু বোঝা গেল যে এখানে ইতিপূর্বে যারা এসে গিয়েছে তাদের সবারই একটা অভিযোগ ছিল। বলাই ভালো যে সেটা কারোর না কারোর মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা। হারিয়েছি তো, হারিয়েছি বলেই না এখানে আসা। তবে হারানোটা বড্ড আপেক্ষিক। তো এখানে বুঝি প্রায়শই মেয়ে হারিয়ে যায়? আর বলবেন না মশাই, প্রতিদিনের এই হুজ্জুতি আর বরদাস্ত হচ্ছে না। কি কুক্ষণে যে এই চাকরিটা নিলুম, এখন এখান থেকে ট্রান্সফার হতে পারলে বাঁচি। কোথা থেকে আসা হচ্ছে আর আপনাদের পরিচয়? নমস্কার, আমি ঋষিকেশ বাগচি, আর ইনি আমার বন্ধু সুজিত, নিবাস কলিকাতা। এখানে এসেছি জমিদার প্রতাপ নারায়ণের অতিথি হয়ে। গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম আর কি, তো ভাবলাম যাই একবার থানায়ও ঘুরে আসি, দেখা করে আসি আপনার সাথে। ও, আপনারা জমিদার বাবুর অতিথি? তা বেশ বেশ, আপনারা বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। জমিদার বাবুর নাম শোনায় এতক্ষণ যে ঢিলেমি লক্ষ্য করছিলাম সেটা নিমেষে যেন উধাও হলো। নিমেষেই আমাদের সামনে চলে এলো গরম গরম 2 পেয়ালা চা। চায়ে চুমুক দিতে দিতে ঋষিকেশ বলল, আচ্ছা, জমিদার বাবুর নাতনির নিখোঁজের ব্যাপারে কি কিছু জানতে পারলেন? আর বলবেন না, শুধু কি কর্তামশাইয়ের নাতনি? গত 2-3 মাস ধরে উদা হয়েছে আরো জনা কয়েক মেয়ে। গ্রামের চাষা ভুষো ঘরের মেয়ে বলে অত হইচই হয়নি, শুধু ফাইলের পর ফাইল জমে এখন তার উপর ধুলো পড়েছে। সমাধান তো কিছুই হলো না। আমরা অনেক খুঁজলাম জানেন, এখানে সবচেয়ে বড় পতিতাপল্লী থেকে শুরু করে ভিখারিদের দিলেও দেখা হয়েছে। কি আর বলবো মশাই, এখন তো ছোট ছোট ছেলে মেয়েদের অপহরণ করে তাদের চোখ বা একটা কিডনি খুলি নিয়ে পঙ্গু করে দেওয়া হয় বিক্রি করার জন্য। এটাও দেহ ব্যবসার মতোই একটা বিশাল চক্র। কিন্তু না, কিচ্ছুই পাইনি। আমার ধারণা এই চক্র সুদূর ভারত ছাড়িয়ে নেপাল, পূর্ব পাকিস্তান, মায়ানমার এইসব দেশে বিস্তৃত। তবে সেই শিকড়ের মূল এখান থেকেই, এই খোদ বাংলাদেশে। ঋষিকেশের কথা শুনে সন্দিগ্ধ চোখে চেয়ে রইলেন থানার বড়বাবু। আপনি আমাদের দেশের অতিথি, জমিদার বাবুর বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তবে দয়া করে আমাদের দেশের নাম এমন মিথ্যে বদনাম কিন্তু সহ্য করব না, এই বলে রাখলুম। এই রে,
এইবার জমিদার বাবুর অতিথি বলে তোয়াক্কা না করে যদি থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তবেই হয়েছে। আশঙ্কায় ঋষিকেশের মুখের দিকে তাকালাম। দেখলাম সে এক দৃষ্টিতে বড়বাবুর বুকের দিকে লাগানো নেম প্লেটের দিকে চেয়ে রয়েছে। ইন্সপেক্টর আক্তার হোসেন, ক্ষমা চাইছি। আসলে আমি কোনো বদনাম করতে চাইনি। সম্প্রতি কলকাতা থেকেও এমনভাবেই দুটি মেয়ে নিরুদ্দেশ হয়েছে। এতক্ষণ আমার আসল পরিচয়টা আপনাকে দিইনি, আসলে প্রয়োজন মনে করিনি। তাই আমি আসলে এখানে এসেছি একটি তদন্তের স্বার্থে। জমিদার বাবুর নাতনির নিখোঁজ বার্তা আমার কাছেও রয়েছে, তবে আমার আগমনের হেতু তাকে খুঁজে বের করে সসম্মানে তাদের হাতে তুলে দেওয়া এবং এই চক্রের মূল হোতাকে পাকড়াও করে কঠিন শাস্তির ব্যবস্থা করা। আমি একজন সত্য অনুসন্ধানী এবং সত্যের পথে ব্রতী। কলকাতার লালবাজারের সাথে আমার বেশ সুসম্পর্ক রয়েছে। কয়েকটি কেসে আমি তাদের সাহায্য করেছিলাম। এইবার দেখলাম কাজ হলো। লালবাজারের নাম শুনতে আবারও নড়ে চড়ে বসল বড়বাবু। সবিস্ময় বলে উঠল, আপনি কি সেই বিখ্যাত গোয়েন্দা ঋষিকেশ বাগচি? ইস, নামটা যদি আগে মনে আসতো। আরে মশাই, এপার বাংলা এবং ওই পাড়ের বাঙালিদের মধ্যে আপনার নাম কে না জানে? আমিও প্রায় আপনার নাম পড়েছি এখানকার স্থানীয় সংবাদপত্রতে। আপনার সাথে এই ব্যক্তি সুজিত বাবু, একজন লেখক, আপনার সহকারী, তাই তো? হ্যাঁ, ওই আর কি। একটু একটু সাহিত্য চর্চা করে থাকি, আর কিছু মানুষ আমায় ভালোবেসে চেনে, এই যা। কলকাতায় তদন্ত করার সময় আমরা কিছু বিশেষ সূত্র পাই। যে ব্যক্তিটি ওখানকার মেয়েদের ফুসলিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে মেয়েকে বিভ্রান্ত করে সে ধরা পড়েছে। আমরা জানতে পারি যে ঝিলিক এবং জুইকে খোদ এই বাংলাদেশের ট্রেনেই তুলে দেওয়া হয়েছে। কোনো একজনের নির্দেশে তার লেখা চিঠি সে পৌঁছে দিত তাদের কাছে। সেই হাতের লেখা যে তার নয় সেটি বলাই বাহুল্য। সে শুধুই পত্রবাহকের কাজ করত মাত্র, এবং তার বদলে সে পেত টাকা। বাংলাদেশের ট্রেনে তুলে দেওয়ার পর তাদের কি হতো, তাদের কোথায় নিয়ে যাওয়া হতো সে বিষয়ে তার কোনো ধ্যান ধারণা নেই। তবে আমাদের স্পষ্ট ধারণা তারা এখানেই কোথাও একটা রয়েছে, এবং আপনাদের এখান থেকে অপহৃত মেয়েরা, আমার ধারণা তারা ভারতে পাচার হয়েছে। আমি আপনাদের সাহায্য প্রার্থী। আমি চাই এই তদন্তে আপনিও আমাদের পাশে থাকুন। খুঁজে বের করুন দোষীদের। আমি একবার সেই সব নিখোঁজদের ফাইল দেখতে চাই। ঋষিকেশের কথা শুনে বড়বাবু একজন কনস্টেবলকে নির্দেশ দিতেই সে টেবিলের ওপর কিছু ফাইল রাখল। ফাইলের ওপর থেকে ধুলো ছেড়ে প্রথম পাতা খুলে ঋষিকেশ কি যেন মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আমিও ঝুঁকে পড়লাম সেই দিকে। দেখলাম একটি ফুটফুটে মেয়ের ছবি। নিচে লেখা তার নাম রবিনা খাতুন, বয়স 15, বাড়ি মা পাড়ায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ। ফর্সা রং, স্বাস্থ্য ভালো। তার নিচে লেখা তার বাড়ির ঠিকানা এবং টেলিফোন নাম্বার। এইবার তড়িৎ গতিতে বাকি ফাইলগুলোর একের পর এক পৃষ্ঠা সে উল্টে পাল্টে দেখতে লাগলো। সাথে আমার চোখ জোড়াও গিয়ে পড়ল ফাইলে নথিভুক্ত সেই সমস্ত মিসিং কমপ্লেনগুলোর দিকে। ঘটনার বিবরণী এবং বিশ্লেষণী ক্ষমতার দ্বারা সর্বোপরি ঋষিকেশের সান্নিধ্যে এটুকু তো বুঝতে দেরি হলো না যে এরা সকলেই ফাঁদে পা দিয়েছে। হতে পারে সেটি প্রেমের প্রস্তাব কিংবা টাকার লোভ। আসলে যেই কেসের সূত্রপাত লোভের হাত ধরে, সেখানে এর তদন্ত ঠিক এই লোভের জাল ফেলেই বোয়াল মাছকে জলের গভীর থেকে টেনে তুলতে হবে। মাথায় বিভিন্ন রকমের পরিকল্পনা চলছিল। চিন্তার জাল ছিন্ন হলো ঋষিকেশের গলা শুনে। ততক্ষণে সে বড়বাবুর টেবিলে রাখা ফোনটি হাতে তুলে নিয়েছে। হ্যালো, টেলিফোন সার্ভিস, প্লিজ কানেক্ট মি উইথ কলকাতা লালবাজার। ওই পাশ থেকে টেলিফোন অপারেটর কি বলল তা শোনা গেল না, তবে এটুকু বুঝতে পারলাম যে লালবাজারের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। আমি আপনাকে একটি মেয়ের ছবি ফ্যাক্স করছি। আপনি কলকাতার প্রতিটা পতিতাপল্লীতে তন্ন তন্ন করে থানা তল্লাশি করুন। হ্যাঁ, ভীষণ আর্জেন্ট, কারণ এইভাবে একটি একটি করে মেয়েকে খুঁজতে গেলে সময়ের অপচয় হবে। তাই বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া মেয়েটির খোঁজ আপনি করুন, আর এই দিকটা আমি সামলাচ্ছি।
কট করে ফোনটা কাটতেই তিনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এই বড়বাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি তো জমিদার বাবুকে অনেক দিন ধরেই চেনেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তি তিনি। এই জমিদার বাবুর জমিদারি তো আজ থেকে নেই, সেই ইংরেজ আমল থেকেই রয়েছে। আমি জানতে চাই বর্তমানে তাদের রোজগারের উৎস কি, কারণ দেওয়ানি প্রথা তো কবেই উঠে গিয়েছে। স্বল্প পরিচয়ে আমার তাকে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, যদিও আজকের মধ্যাহ্নের আহারাদি সম্পন্ন করে সমস্ত বিষয় আলোচনা করব, তবুও আপনার মুখ থেকে একবার জানতে আগ্রহ হচ্ছে। জমিদার বাবু একজন মহৎ মানুষ। এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন। হাসপাতাল বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, এদিকে সরকারি মান্যতা দিতে সাহায্য করেছেন। গ্রামের মোড়ে ওষুধের দোকান থেকে শুরু করে রাস্তার মেরামতি, এই সবই তার দান। শুনেছি তার আড়তের ব্যবসা আছে, তার সাথে ধান কল এসব তো রয়েছে, তাই এত রমরমা। নইলে এখন আর কেউ খাজনাও দেয় না, সবই যায় সরকারের খাতে। আচ্ছা, ওই বাড়িতে মাত্র একজন স্ত্রীলোক ছাড়া আর কাউকে দেখলাম না। জমিদার বাবু কি বিপত্নিক? হ্যাঁ ঋষিকেশ বাবু, জমিদার বাবুর স্ত্রী গত হয়েছেন তাও প্রায় বছর 7 হলো। থাকার মধ্যে ওই তার পুত্রবধূ মানে ছোট ছেলে রঞ্জনের স্ত্রী পার্বতী আর কয়েকজন চাকর বাকর। ছোট ছেলে নিয়ে একাই থাকেন বাড়িতে। তবে তার ছোট ছেলের বউ তো বড্ড উন্মাদ, জানেন নিশ্চয়ই। দেখলাম বটে। তবে তিনি একমাত্র কন্যাকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমরা চললাম। বেলা পড়ে এলো, প্রায় দুপুর হতে যায়। আমার স্ত্রীও একা আছেন। চলি, নমস্কার। প্রয়োজনে আপনার সাহায্য পাবো এই আশা করি। থানা থেকে বেরিয়ে এতক্ষণ বাদে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দম বন্ধ করা পরিবেশ থেকে আবারও সবুজের মাঝে ফিরতে পেরে গুনগুন করে একটা গান ধরলুম বটে। তবে কিছু প্রশ্ন মনে থেকেই গেল। ঋষিকেশের দিকে তাকিয়ে দেখলাম সেও গভীর চিন্তায় মগ্ন। আমার দিকে তাকিয়ে বলল, সুজিত, তুমি ঘরে ফিরে যাও, আমি একটু আসছি। বৌদিকে চোখে চোখে রেখো। আমি কোথায় জিজ্ঞেস করলে বলবে একটা সূত্র পেয়ে সেই কাজেই গেছি। তোমরা খেয়ে নিও, আর জমিদার বাবুকে বলো চিন্তা না করতে। তার হারানো সম্পদ সযত্নে গচ্ছিত রয়েছে। তবে এখনই কিছু খুলে বলা যাচ্ছে না, বাকিটা এসে বলবো, কেমন? এই বলে হন হন করতে করতে সে সামনের দিকে হেঁটে চলল। আমি বিস্ময় হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম তার চলার পথে। ধীরে ধীরে পা বাড়ালাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম জমিদার বাবু স্বয়ং উপস্থিত। তিনি বললেন, বারে আপনাদের আশায় এত দেরি হচ্ছে দেখে তো আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম মশাই। তা কোথায় ছিলেন আপনারা? সত্য বাবুকেও তো কই দেখছি না, তিনি কোথায়? এতদিন একসাথে থেকে এটুকু বোধগম্য হয়েছে যে কাউকে চট করে বিশ্বাস করে কিছু বলাটা উচিত নয়। তাই একটু রাগঢাক করে খানিকটা মিথ্যের আশ্রয় নিতে হলো বইকি। বললাম, ঋষিকেশ বলল সে এই গ্রামটি আর একটু ঘুরে দেখতে চায়, আমায় বাড়ি ফিরে যেতে বলল। চিন্তার কোনো কারণ নেই, সে সময় হলেই ফিরে আসবে। আমাদের খেয়ে নিতে বলেছে। সে আরও বলেছে যে আপনার হারানো সম্পদ গচ্ছিত রয়েছে এবং ঠিক সময়ে সেটি আপনি ফেরত পাবেন। ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত করে জমিদার প্রতাপ নারায়ণ আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। বললেন, হারানো সম্পদ মানে? আরে এই মুহূর্তে আমার হারানো সম্পদ বলতে তো আমার নাতনি। তার কি কোনো খোঁজ পেয়েছেন? কোথায় সে? আপনি অত ব্যস্ত হবেন না জমিদার বাবু। ঋষিকেশ ফাঁকা আওয়াজ দেয় না। সে নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে, তবে সেটা কি আমাকেও বলেনি এখন। ঠিক আছে, আসুন, তবে আমি খাবারের ব্যবস্থা করছি। আপনি বৌমাকে নিয়ে আসুন। তিনি ভেতরে চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম। তার প্রখর অন্তর্ভেদী দৃষ্টি যেন আমার ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছিল।
ঘরে ঢুকে আমাদের অতিথিশালায় গিয়ে দরজায় টোকা মারতেই বউ ঠাকুরন এসে দরজা খুলে দিল। দেখলাম তার মুখে অজস্র চিন্তার রেখা ফুটে উঠেছে। আমায় দেখে জিজ্ঞেস করল, তুমি একা যে ঠাকুরপো, সে কোথায়? হারানো সম্পদ পুনরুদ্ধারে। মানে? সে গেল সত্যের উদ্ঘাটনে, খেয়ে নিতে বলল আমাদের। সে নাকি সময় মতো চলে আসবে। তবে বৌদি, তোমায় এত বিভ্রান্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমাদের চিন্তায় নাকি অন্য কোনো কারণ? আমার কথা শুনে পদ্মাবতী দরজায় কান পেতে কিছু শোনার চেষ্টা করল। এরপর বলল, তোমরা যাওয়ার পর আমার ঘুম আসছিল না, হাতে কোনো কাজ নেই, এদিকে সন্তানহারা মায়ের জন্য চিন্তাও হচ্ছিল। তাই সবার চোখের আড়ালে পার্বতীকে যেই ঘরে বন্ধ করে রেখেছে, চুপি চুপি সেই ঘরের দিকে গেছিলাম। দরজায় দুবার টোকা দিতেই খসখস করে পায়ের শব্দ পেলাম। দরজার বাইরে থেকে তালা লাগানো, তাই খোলার কোনো উপায় নাই। হঠাৎ করে জানলাটা একটু ফাঁক হলো। আমি চেয়ে দেখি সেই বউটি যে আজ সকালে আমাদের ঘরে এসেছিল, সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পালাও, পালাও এখান থেকে, নইলে ওরা তোমাকেও গুম করে ফেলবে, পালাও। আমি বললাম যে আমরা এসেছি তোমার হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান দিতে, পালাতে আসিনি। এও বললাম যে আমার স্বামী একজন নামকরা গোয়েন্দা এবং তাকে ডাকা হয়েছে এই কারণেই। শুনে সে বলল, আমি আমি পাগল নই, এরা আমার পাগল বানিয়ে রেখেছে। আমি সব জানি, সব জানি, সব কিছু, সমস্ত গোপন রহস্য ফাঁস যদি করে দিই, সেই ভয় এরা আমাকে ঘরবন্দি করেছে। তবে আমার মেয়ের হারিয়ে যাওয়ার পেছনে এদের হাত আছে কিনা জানি না, কারণ আমার মেয়ে ছিল দাদু অন্তঃপ্রাণ। তবুও বিশ্বাস নেই দিদি, এ পিশাচেরা, এরা এরা সব পারে, এরা সব পারে। আমার আমার স্বামীটা আমার স্বামীটা জানেন, আগে বেশ সহজ সরল ছিল, সহজ সরল ছিল, খুব খুব ভালোবাসতো আমায়। তারপরে হঠাৎ কি হলো, ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। এখন সে তার বাবার আজ্ঞাবহ বৃত্ত মাত্র। সমস্ত পাপ কাজে সে সাহায্য করে চলেছে। আমি বললাম, আমায় যখন দিদি বলে ডেকেছ, তোমায় এই নরক থেকে আমি উদ্ধার করবই। তবে পাপ কাজ বলতে সে কেমন পাপ? কোন অপরাধের সাথে যুক্ত আছে তারা? আমার কথা শেষ হতে না হতেই পেছন থেকে শুনতে পেলাম কারোর পায়ের চলার শব্দ। চকিতে পেছনে বিশাল থামের আড়ালে গা ঢাকা দিলুম। দেখতে পেলাম রঞ্জনবাবু ধীরে ধীরে ওপরে উঠে এলেন। তার হাতে ধরা খাবারের বাটি এবং সাথে একজন চাকর, তার হাতে ধরা এক গেলাস জল। চাবি দিয়ে তালা খুলে তিনি আরেক হাতে জল নিয়ে চাকরকে বাইরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে দৌড় বন্ধ করলেন। আমি কোনো ক্রমে নিঃশ্বাস চেপে থামের আড়ালে লুকিয়ে রইলুম। উফ ঠাকুরপো, কি বলবো তোমায়, সেই পরিস্থিতি কল্পনা করে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠেছে। ঘর থেকে টুকরো টুকরো আওয়াজ ভেসে আসতে লাগলো। এই ধরো যেমন, দেখো যেটা বলছি কাগজে চুপচাপ লিখে দাও লক্ষ্মীটি, তাহলেই তো তোমার মুক্তি। কেন এরকম জেদ করছে বলো, লিখে দাও। পুরুষ কণ্ঠের কথা শেষ হতেই শুনতে পেলাম স্ত্রী কণ্ঠে বলে উঠল, না না না, অনেক অনেক হয়েছে, অনেক পাপ করিয়েছো আমাকে দিয়ে, আর না, আর না, আমি আর কিছুতেই অন্যায় সহ্য করব না, কিছুতেই না। এরপর ভেসে এলো চাবুকের সপাট সপাট শব্দ। বুঝতে পারলাম তাকে প্রহার করা হচ্ছে। এরপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল।
রঞ্জনবাবু একটি কাগজ ভাঁজ করে পকেটে রেখে চাকরকে নির্দেশ দিলে ঘর বন্ধ করতে। তারা চলে গেলেই আবারও আমি থামের আড়াল থেকে বেরিয়ে এলাম। টোকা মারলাম জানলায়। ধীরে ধীরে জানলাটা খুলে গেল। একটা হাত বেরিয়ে এলো। মুখে কিছু বলল না বটে, তবে সেই হাতে ধরা ছিল একটি চিঠি। এই বলে বৌদি আমার হাতে সেই চিঠি ধরিয়ে দিল। আমি সেটি খুলে দেখলাম। তাতে লেখা রয়েছে, এই জমিদার বাড়ির প্রতিটি ইট অভিশপ্ত, বহু মানুষের চোখের জলে তৈরি এই রাজপ্রাসাদ। আমি সবটা জানি, তবে পরিস্থিতির চাপে মুখ খুলতে পারি না। আপনি আমায় উদ্ধার করুন, ফিরিয়ে দিন আমার সন্তানকে। আমার বুকে আপনার সাহায্য প্রার্থনা করছি, ইতি পার্বতী। চিঠিটা বৌদিকে ফিরিয়ে দিয়ে কিছু বলতে যাব, দেখি আবারও দরজায় করাঘাত হলো। খুলে দিতে দেখি ঋষিকেশ হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে। আমি দৌড় ছেড়ে দিতেই সে খাটে এসে ধপ করে বসে পড়ল। বলল, বাতাসে ভারী গন্ধ। এই গন্ধ অপরাধের। মনে কলুষ নিয়ে মোক্ষ লাভ করা যায় না। আচ্ছা, এই বাড়িতে মোক্ষ লাভের আশা করে কি গৃহত্যাগী হয়েছিলেন তোমাদের মনে আছে আশা করি? আমি আর পদ্মাবতী প্রায় একসাথেই বলে উঠলাম, হ্যাঁ, এই বাড়ির বড় ছেলে গোবিন্দ। ঠিক তাই। অর্থাৎ এরা এমন কোনো পাপের সাথে লিপ্ত ছিল যেটা সে সহ্য করতে না পেরে ঘর ছেড়েছিল। ছড়ার পরবর্তী অংশে ছিল, মুক্তি পেতে গেলে করতে হবে স্বীকারোক্তি, তবেই ফিরবে হারানো সম্পদ, ফিরে পাবে আসল বস্তুটি। অর্থাৎ অপরাধের স্বীকারোক্তি করতে হবে উভয় পক্ষকেই। এক, যে সমস্ত ঘটনার সত্যতা জেনেও চুপ করে থাকতে বাধ্য হয়েছে। এই স্বীকারোক্তির পরে সে মুক্তি পাবে, তার পাপ মোচন হবে এবং মোক্ষ লাভ হবে। আর তার সাথে যদি অপরাধীও তার পাপের স্বীকারোক্তি করে, তবেই তারা ফিরে পাবে হারানো সম্পদ, ফিরে পাবে আসল বস্তুটি। কবি বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাহলে 24 ঘন্টার মধ্যেই দেখছি প্রায় সমাধান করেই ফেলেছ। তবে আর দেরি কিসের বন্ধু, এবার বলেই ফেলো কোথায় গেছিলে, কোন নিভৃত অভিসারে। সময় উপস্থিত বন্ধু, তবে আজ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে যে সবটা বলবো, তবে সঠিক সময়। কিন্তু সুজিত, আমি আসা অবধি লক্ষ্য করছি তোমার আর পদ্মাবতীর চোখে খেলা করছে এক অদ্ভুত চাঞ্চল্য। যেন এই মুহূর্তে পদ্মাবতীর চোখ দিয়ে তুমি কোনো কিছু প্রত্যক্ষ করছো। ব্যাপারটা কি হে? ঋষিকেশের পর্যবেক্ষণ ক্ষমতা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই বটে, তবে এইবার সত্যি চমকে উঠলাম। এত নিখুঁত বর্ণনা যে কোনো মানুষ দিতে পারে সেটা ধারণাই ছিল না। জিজ্ঞেস করলাম কারণটা। চোখ মানুষের মনের আয়না। ধরো আমি কথক এবং এই মুহূর্তে তোমায় কোনো এক রোমহর্ষক গল্প শোনাচ্ছি। তুমি আমার দিকে চেয়ে আছো জিজ্ঞাসু এবং একই সাথে কৌতূহলী দৃষ্টিতে। সেই মুহূর্তে আমার অর্থাৎ কথক এবং তুমি অর্থাৎ শ্রোতা দুজনেরই চোখেই থাকবে কৌতূহল, তবে সামান্য পার্থক্য থাকবে। এই যেমন শ্রোতার চোখে কৌতূহল থাকলেও সেই দৃষ্টিতে থাকবে হাজারো প্রশ্নের ঝড় এবং স্থির। চঞ্চল থাকবে আমার চোখ, ঠিক যেন টেলিভিশনের পর্দায় চলা কোনো ছবি। সেখানে চলবে কোনো চটকদার বিজ্ঞাপন কিংবা নিবেদন পক্ষে কোনো চলচ্চিত্র। সেটি সেখানে চলবে কারণ সেইভাবেই যান্ত্রিক মাধ্যমে চালানো হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনের অ্যান্টেনাতে সেই ছবি এসেছে, কিন্তু অবোধ শিশুর মতো শান্ত কিন্তু কৌতূহলী চোখ থাকবে দর্শকের। রেডিও অনুষ্ঠানেও এই একই নিয়ম কার্যকরী। সেখানে বক্তা অনুষ্ঠান করে চলেছে, সে জানে
কি বলতে হবে, তাই সে ধীর মতি কিন্তু চঞ্চল। কারণ অনুষ্ঠানের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু যে শ্রোতা সে জানে না এরপরে কি ঘটতে চলেছে, তাই সে শান্ত কিন্তু কৌতূহলী। তোমাদের চোখের দৃষ্টি সেটাই প্রমাণ করে যে। তার কথা শেষ হতেই পদ্মাবতী আর কোনো কথা না বাড়িয়ে তার হাতের চিঠিটি এগিয়ে দিয়ে আদ্যপান্ত সমস্ত ঘটনার বিবরণী দিল। সমস্তটা শুনে তার চকিতে কিছু একটা যেন মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ঋষিকেশ বাক্স ঘাঁটতে লাগলো। মুহূর্তের মধ্যে হাতে চলে এলো কলকাতার বাসায় যে চিঠি দুটো দেখেছিলাম সেই দুখানি চিঠি। নিমেষে পদ্মাবতীর হাত থেকে পাওয়া চিঠিটি নিয়ে তার হস্তাক্ষর এই চিঠির সাথে ঋষিকেশ মেলাতে লাগলো। এই প্রথমবার আমার অনুমান কিঞ্চিত ভুল হলো। ভেবেছিলাম পত্রের লেখক কোনো পুরুষ, কিন্তু তিনি যে একজন নারী সেটা বুঝতে পারিনি। তবে তিনি ছিলেন দূরচেতা এবং জেদি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তিনি তার বন্দি দশা ঘুচিয়ে মেয়েকে ফিরে পেতে বদ্ধপরিকর ছিলেন। বাধ্য হয়ে ঠিকই এই কাজে সাহায্য করেছিলেন, তবে সবটাই জোর করিয়ে করানো হয়েছিল। ইস, আগে যদি টের পেতাম। তবে পদ্মাবতী, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আমার তদন্তকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছ। হ্যাঁ, তোমার সাথে ঘর করছি এতগুলো বছর ধরে যে আমার ভেতরেও চলে এসেছে এক রহস্যভেদের নেশা। ভাবছি এবার আমি আর ঠাকুরপো দুজনেই তোমার সহকারীর কাজে নিযুক্ত হব কিনা। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। কি বলো হে সুজিত? আমাদের আলাপচারিতার মাঝে আমাদের ঘরের সামনে এসে হাজির হলো এই বাড়ির মুনিম কল্লোলবাবু। তিনি এসে সবার প্রথমে ঋষিকেশের হাতে কিছু কাগজপত্র দিলেন। তারপর বললেন, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন বাবু, আমি বাধ্য হয়েই করেছি। আমার যে কোনো উপায় ছিল না। জমিদার বাবুর নুন খাইছি এতগুলো বছর ধরে। আজ আপনাকে দেখে চমকে উঠেছিলাম যে আপনি আগে থেকেই অনুমান করে নিয়েছেন, এবং সেই অনুমান যে অভ্রান্ত। এতে সব হিসেবপত্র রয়েছে বাবু। ভাই, আপনি বাঁচান ঋষিকেশ বাবু। আমি খুব গরিব মানুষ, পেটের দায়ে এইটা করেছিলাম বাবু। আমি আর পদ্মাবতী সবটা শুনে বেশ একটু দ্বন্দ্বে পড়ে গেলুম। বুঝতে পারলাম না ঠিক কোন বিষয়ে কথা হচ্ছে। তবে এটুকু সহজে অনুমেয় যে এই মুনিম বেটা জমিদারের কোনো কুকর্মের সাক্ষী। দেখুন কল্লোলবাবু, আপনি দোষী কিনা সেটা তো আইন বুঝবে। তবে আপনার সেই সাহায্যের বিনিময়ে এবং যদি আপনি আদালতে রাজ সাক্ষী দিতে প্রস্তুত হন, তবে হয়তো আপনার সাজা মাফ হতেও পারে। সেই দিকটা আমি অবশ্যই বিবেচনা করে দেখব। আপনি যে আমায় সমস্ত আইনি দলিলপত্র হস্তান্তরিত করলেন, সেই বিষয়টি আর কেউ জানে না তো? আগে না, আপাতত না। তবে জানতে পারলে জমিদার বাবু আস্ত রাখবে না, মেরে আমার জমিদার সাথে ভাষায় দিবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি এখন আসুন, নইলে সবাই সন্দেহ করবে। দ্বিপ্রহরের মধ্যাহ্ন ভোজনের পরে জমিদার বাবু এবং তার ছোট ছেলে রঞ্জন আমাদের নিয়ে চলল এক সুবিশাল হল ঘরের দিকে, যেখানে দেওয়ালে টাঙানো রয়েছে তাদের পূর্বপুরুষ এবং পরবর্তী বংশধরদের তৈলচিত্র এবং কিছু সাদা কালো ছবি। তৈলচিত্রগুলো বেশ প্রাচীন, তাতে কোনো সন্দেহ নেই। তবে ক্যামেরা আবিষ্কারের পর সাদা কালো ছবিগুলি খুব বেশি দিনের পুরনো নয়। তিনি একের পর এক সবার পরিচয় দিতে লাগলেন। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে আমার কি যেন একটা মনে হলো ওনাকে কোথাও যেন দেখেছি। আমার দৃষ্টি লক্ষ্য করে ঋষিকেশও সেই ফটো ফ্রেমের দিকে তাকালো। বউ ঠাকুরন তখন স্টাফ করা বাঘ, সিংহ, বাইসনের মাথা দেখতেই ব্যস্ত। তার পাশে রাখা সুবিশাল একটি কাঁচের বাক্সে থরে থরে সাজানো দুষ্প্রাপ্য শিকারের বন্দুক। প্রতিটি বন্দুকের নাম সেখানে উল্লেখ করা। আমরা সেদিকে দৃষ্টিপাত না করে সেই ছবির দিকেই চেয়ে রইলাম। ঋষিকেশের মুখে এক চিলতে হাসি খেলা করে গেল যেন।
ইতিমধ্যে রঞ্জন এবং জমিদার বাবু সেখানে এসে পড়েছিলেন। রঞ্জন বললে, ইনি আমার দাদা মাধব। আজ 7 বছর হলো নিরুদ্দেশ। এই 7 বছর তাকে চোখে দেখিনি বটে, তবে মাঝে মাঝে ডাকে চিঠি আসতো। শেষবার শুনেছিলাম তিনি নাকি লাদাখে ছিলেন, তবে বর্তমানে তিনি কোথায় আছেন তার কোনো খবর আমরা কেউ জানি না। ছেলেটা ঘর ছেড়েছে আজ এতগুলো বছর হয়ে গেল, বুড়ো বাপকে একবারও মনেও পড়ে না। এদিকে আমার একমাত্র নাতনিটা, সেও নিখোঁজ প্রায় 5 দিন হতে চলল। ঋষিকেশবাবু, আপনার তদন্ত কত দূর এগিয়েছে? পেলেন তার কোনো খোঁজ? আজ সন্ধ্যের মধ্যেই আপনার হারানো সম্পদ আপনি ফিরে পাবেন। তবে কি ঋষিকেশবাবু? তবে আপনাদের যে এবার প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে। স্বীকারোক্তি না করলে যে আপনি কলুষিত মুক্ত হবেন না। কেন করলেন এমনটা? হ্যাঁ, কি করেছি আমি? কিসের কথা বলছেন আপনি? উত্তেজনার বশে একটু জোরেই চিৎকার করে ফেলেছিলেন রঞ্জন বাবু। তার পাশে দাঁড়িয়ে জমিদার বাবু দেখলাম রক্তবর্ণ চক্ষু মেলে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে। ততক্ষণে পদ্মাবতীও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। চিৎকার করবেন না রঞ্জন বাবু, আমি সবটা জানি। ছি 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 ছি, আপনাদের বাবা ছেলের একবারও মনে হলো না এইভাবে একের পর এক মায়ের কোল খালি করে তাদের মেয়েদের এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন পতিতালয় বেশ্যাবৃত্তি করার জন্য বিক্রি করে দিচ্ছেন? অথচ আপনার নিজের ঘরে একটি বছর 15 নাতনি রয়েছে। পাপের সাম্রাজ্যে বড় হয়ে উঠছে সে। আপনাদের সাথে যেটা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত ছিল। এখন বুঝতে পারছেন নিশ্চয়ই নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে গেলে কেমন লাগে। এসব বলে যাচ্ছেন ঋষিকেশবাবু? কি প্রমাণ আছে আপনার হাতে? আর কিসের ভিত্তিতে বা এত বড় একটা অপরাধের বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, বলতে পারেন? তার কথা শুনে ঋষিকেশ মুচকি হেসে জবাব দিল, অপরাধের বোঝা? বেশ, ভেবেছিলাম বাকি গল্পটা আপনার মুখ থেকেই শুনবো জমিদার প্রতাপ নারায়ণ, কিন্তু কি আর করা যাবে, অগত্যা। এই বলে ঋষিকেশ তার আজকের অভিযান বলতে শুরু করল। আমরাও হাঁ করে শুনতে লাগলাম এই রোমহর্ষক কর্মকাণ্ডের এক দীর্ঘ ইতিহাস। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমার অনুপস্থিতিতে ঋষিকেশ যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে তা আমি অনুমান করতে পারিনি। সবটাই যেন স্বপ্নের মতো লাগছিল। আপনার বাড়ি থেকে গ্রাম দেখার উদ্দেশ্যে বেরিয়ে আমরা প্রথমে যাই সদর থানায়। সেখানে বড়বাবু আক্তার হোসেনের সাথে আমাদের পরিচয় হয়। আমার সাথে আমার এই বিশিষ্ট বন্ধুটিও গেছিল। ফেরার পথে আমি ওকে একা পাঠিয়ে দিই, সাথে একটি সাংকেতিক বার্তা। ভেবেছিলাম আপনি বুদ্ধিমান, ঠিকই বুঝে যাবেন, কিন্তু না, খানিকটা বুঝলেও পুরোটা হয়তো বোঝেননি। এরপর আমি আবারও থানায় ফিরে যাই এবং থানার বড়বাবুর সাথে আপনাদের আড়ক এবং চাল কলের কারখানা স্বচক্ষে দেখে আসি। আপনাদের আড়কের কারখানায় দেখলাম তালা ঝুলছে। শ্রমিক ইউনিয়নের চাপে কাজ প্রায় বন্ধ। দীর্ঘদিন সেখানে কোনো ব্যবসা হয়নি, ফলে আপনাদের নিশ্চয়ই ভাণ্ডারে টানও ধরেছে। স্বাভাবিক, জমিদার বাড়ির কেউ তো আর মাইনে করা চাকুরে নয় যে সরকারি আপিসে গিয়ে কলম পেশার কাজ করবে। গেটে তালা দেখে ফিরে আসতেই যাব, সেই সময় একটা সন্দেহ হয়। ভাবলাম যাই একবার ভেতরে ঢুকে দেখি। বেশ উঁচু পাঁচিল আপনাদের, তবু ঢুকতে বেশি বেগ পেতে হয়নি। আমি আর বড়বাবু সেই পাঁচিল টপকে ভেতরে যাই। বাইরে তখন পাহারারত একজন উর্দিধারী সেপাই। তাকে লক্ষ্য রাখতে বলে এই বেআইনি কাজটা করতে বাধ্য হয় বলতে পারেন। আমি জানি বিনা অনুমতিতে কারোর ব্যক্তিগত ভূসম্পদে পদার্পণ করা আইন বিরুদ্ধ কাজ, তবুও সত্য অনুসন্ধানে আমরা বাধ্য হই সেই কাজ করতে। ভেতরে ঢুকে আমি থানা তল্লাশি শুরু করি। একের পর এক ঘর এবং যন্ত্রাদি পরীক্ষা নিরীক্ষা করতে করতে শেষে গোডাউনের দিকে এগোই। ঠিক সেই সময় একটা চাপা কান্নার শব্দ শুনতে পাই। ধীরে ধীরে কান পাতি লোহার পাটাতনে। মনে হলো নিচে কোনো গুপ্ত ঘর নিশ্চয়ই রয়েছে। কান্নার উৎস সেখান থেকেই আসছে, তবে সেখানে প্রবেশ করার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। ঘরের চারপাশ খুঁজে
কারখানার চিমনি যেখান দিয়ে ধোঁয়া বের হয় সেখানে একটা হাতলের গায়ে চাপ দিতেই মেঝের পাটাতনটি সশব্দে উন্মুক্ত হয়ে যায়। প্রশস্ত হয়ে যায় নিচে নেমে যাওয়ার একটি সিঁড়ি। আমরা দুজনে সন্তর্পণে সেই সিঁড়ি ভেঙে নিচে যখন পৌঁছাই, দেখতে পাই মেয়েদের এক দল সেখানে বন্দী, হাত দুটো পিছনে মুড়ে বাঁধা। তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে আমরা তাদের উদ্ধার করি। এতক্ষণে তারা নিজেদের যথাস্থানে ফিরে গিয়েছে মনে হয়। ঋষিকেশের কথা শেষ হতে না হতেই লক্ষ্য করলাম ধীরে ধীরে সেই ঘরের দরজায় সেই বাড়ির ভৃত্যের দল এবং লাঠিয়াল ঘিরে ধরেছে আমাদের। বাইরে বেরোনোর পথ প্রায় বন্ধ। অকস্মাৎ রঞ্জন তার কোমর থেকে এক টানে একটি রিভলভার বের করে সেটি তাক করে ধরল আমাদের দিকে। মুখে হিস হিসিয়ে স্বরে বলে উঠল, কি ভেবেছিস কি তোরা? এত দিনের অন্ধকারের সাম্রাজ্য এভাবে ধুলোয় মিশিয়ে দিবি? টাকা টাকা, আরো টাকা চাই আমার। ততক্ষণে জমিদার বাবুর নির্দেশে ধীরে ধীরে ভেতরে ঢুকে এলো সেই সব প্রহরীর দল। কারো হাতে বল্লম, কারো হাতে লাঠি। পদ্মাবতী ভয়ে ঋষিকেশের পিছনে এসে দাঁড়ালো। আমিও ঘটনায় হতবিহ্বল হয়ে পিতৃদত্ত প্রাণ হাতে নিয়ে প্রহর গুনছি। ঠিক সেই সময় বাইরে একটি জিপের শব্দ হলো। জমিদার বাড়িতে প্রবেশ করলো একদল সশস্ত্র পুলিশ বাহিনী, হাতে তাদের উদ্যত বন্দুক। মুহূর্তের বিহবলতায় রঞ্জনবাবু একটু অন্যমনস্ক হতেই চকিতে পাঞ্জাবিটা তুলে পাজামার পকেট থেকে ঋষিকেশ একটি পিস্তল বার করে রঞ্জনবাবুর হাত লক্ষ্য করে গুলি চালালো। দুম করে শব্দ করে একটি গুলি গিয়ে লাগলো তার হাতে। পিস্তলটা মাটিতে খসে পড়ল তার। ততক্ষণে গোটা বাড়ি ঘিরে ধরেছে পুলিশ। উপস্থিত প্রত্যেকের হাতে হাত কড়া পরিয়ে শেষে জমিদার বাবুর হাত পিছমোড়া করে বাঁধতে যাচ্ছেন, এমন সময় ঘরে প্রবেশ করল একজন বছর 50-এর ব্যক্তি। মাথায় চটা, গায়ে রক্তাম্বর এবং কপালে তিলক। মারে মা, তুই কোথায় চলে গেছিলি মা আমাদের ছেড়ে? আয় মা, আয় আমার বুকে আয় মা। ততক্ষণে রঞ্জনবাবু মাটিতে বসে এক হাতে আরেকটি হাত চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখে এক উজ্জ্বল হাসি। আমি দেখেই চিনতে পারলাম, আরে এ তো সেই সাধু বাবা যার সাথে আমাদের ট্রেনে দেখা হয়েছিল। তিনিই তো ধাঁধার চালে ফেলে আমাদের থেকে বিদায় নিয়েছিলেন। আমি তো জেঠুর সাথে ছিলাম দাদু, তুমি কাঁদছো কেন? এই তো আমি চলে এসেছি তোমাদের মাঝে। জেঠু শব্দটা শুনে চমকে উঠে জমিদার বাবু এবং রঞ্জন একসাথে তাকালেন সেই সাধুজির দিকে। বললেন, সে কিনা তুই? হ্যাঁ, নিজেদের রক্তে এমন অনিষ্ট সাধন করতে পারলি আমাদের? হ্যাঁ বাবা, তবে অনিষ্ট তো করিনি। রাবণের রাজত্ব থেকে রাজকন্যা জানকীকে উদ্ধার করেছিলাম মাত্র, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। বাংলাদেশে আমি এসেছি প্রায় 7 দিন হলো। তারই মধ্যে জানকীর স্কুলে গিয়ে তাকে আমার আশ্রমে নিয়ে আসি। তারপর একটি কাজে আমায় আবারও কলকাতা যেতে হয়, কারণ আমার কাছে খবর আসে তুমি গোয়েন্দা নিয়োগ করেছ। ঋষিকেশ বাবুকে কে না চেনেন, আমি ওনার সম্বন্ধে খোঁজ খবর নিতেই কলকাতা গিয়েছিলাম। ওনার মুখটা চিনতাম না, শুধু সংবাদ মাধ্যমের দ্বারা ওনার কীর্তিকলাপ জানতে পেরেছিলাম। সৌভাগ্যবশত ফেরার পথে ওনাদের সাথে আমার ট্রেনেই সাক্ষাৎ হয়। জানতে পারি তুমি তদন্তের কাজে এই ঋষিকেশ বাবুকেই বহাল করেছ। ট্রেন থেকে নামার পূর্বে আমি তাকে একটি জটিল ধাঁধা সমাধান করতে বলে নেমে যাই। উনি বুদ্ধিমান ব্যক্তি, তাই খুব সহজেই তিনি বুঝতে পেরেছিলেন। আমি প্রস্থানের পূর্বে আমার শিষ্যের বাড়ির নির্দেশ আগেই দিয়ে গেছিলাম। এরপর পুলিশের সাহায্যে আমায় খুঁজে বের করে তোমার নাতনি আমার আশ্রমে কটা দিন বেশ ভালোই অতিবাহিত করেছে। বাকিটা তোমার চোখের সামনে। আমাদের কথার মাঝখানে পদ্মাবতী ঘর থেকে বেরিয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই তার সাথে এসে হাজির হলো এই বাড়ির পুত্রবধূ পার্বতী।
সে এসে তার মেয়েকে দেখতে পেয়ে কাছে টেনে নিল, তারপর মাতৃস্নেহে ভরিয়ে তুলল তাকে। ঋষিকেশ বলে চলল, জমিদার বাবুর আড়কের কারখানায় তল্লাশি চালানোর সময় এখানকার স্থানীয় কিছু মেয়েকেও আমরা খুঁজে পাই। তার সাথে ভারত থেকে নিখোঁজ হওয়া সেই 2 মেয়েকেও আমরা উদ্ধার করি। ইন্ডিয়ান অ্যাম্বাসির সাহায্যে তাদের দ্রুতই কলকাতা পাঠানোর ব্যবস্থা হবে। কলকাতা পুলিশের পরিশ্রম এতে অনেকটাই লাঘব হলো, তাদের আর চিরুনি তল্লাশি চালাতে হবে না। এরপর আমরা তার ধানকলের গুদামেও তল্লাশি চালাই। সেখানে আমরা খুঁজে পাই চালে কাঁকড় মিশিয়ে সেটিকে যুদ্ধের বাজারে ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করে লক্ষ টাকার মুনাফা কামিয়ে চলেছেন তারা। আসলেই পাপ সহ্য করতে না পেরে মাধববাবু দীর্ঘদিন ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। বহুকাল তিনি ছিলেন লাদাখের পার্বত্য অঞ্চলে। ইতিমধ্যে দেশ বিদেশে তার কথা ছড়িয়ে পড়েছে। দিকে দিকে মানুষ এগিয়ে আসছে তার শিষ্যত্ব গ্রহণ করতে। বাংলাদেশেও তার নিজস্ব একটি আশ্রম রয়েছে। আমাদের কাজ এখানেই শেষ, এবার আমাদের ফেরার পালা। জমিদার বাবুর মুনিম কল্লোল বাবুর কাছ থেকে সম্পত্তির দলিল এবং বেআইনি ব্যবসার কাগজপত্র আমরা পাই। সমস্ত প্রমাণ আমি বড়বাবুর হাতে তুলে দিলাম, যাতে অপরাধীদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। ঘরে ঢুকে বাক্স প্যাটরা গোছানোর সময় ঘরে প্রবেশ করল পার্বতী আর তার মেয়ে জোনাকি এবং এই বাড়ির বড় ছেলে গোবিন্দ, যাকে আমরা সাধু মহারাজ বলে চিনি। পার্বতীকে সামনে পেয়ে বুকে টেনে নিয়ে পদ্মাবতী বলে উঠল, বলেছিলাম না বোন, তোমায় এই বন্দি দশা থেকে মুক্ত করে তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দেব। আমি কথা রেখেছি। আবেগে ভিজে উঠল সবার চোখ। ছলো ছলো চোখে পার্বতী পদ্মাবতীর হাত চেপে ধরল, বলল, আরো কটা দিন থেকে গেলে হতো না দিদি? আমরা আবার আসব, তবে বাংলাদেশ এখনই ছাড়ছি না। এরপর আমরা যাব আমাদের ভৃত্য গোবিন্দর মাতৃভূমি খুলনায়। সেখানে কিছুদিন থেকেই আমরা দেশে ফিরব। তবে কথা দিলাম আবারও আসব। তোমাকেও কিন্তু যেতে হবে তোমার মেয়েকে নিয়ে। এরপর কি করবে ভেবেছ? দাদা ফিরে এসেছেন, এইবার জমিদারি বিক্রয় করে সমস্ত ধন সম্পদ বিলিয়ে দেব এই গ্রামের উন্নতিতে। আমি আর আমার মেয়ে বাকি জীবনটা আশ্রমে কাটাবো ঠিক করেছি। পাপের রাজত্বতে বাস করে আমাদের গায়েও যে কালো কালির দাগ। মুক্তি চাই, চাই আত্মার শুদ্ধিকরণ। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পেছনে পড়ে রইল সুবিশাল জমিদার বাড়ি, পাথরের পরী, স্টাফ করা পশুর কাটা মাথা এবং 3টে প্রসন্ন মুখ। আজ তারা সত্যি মুক্তি পেয়েছে। যেতে যেতে শুনতে পেলাম ধুলোমাখা গ্রামের মাটিতে কোনো এক বাউল তার একতারা বাজিয়ে গান গেয়ে চলেছে। চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা, বুকের ভেতর নোনা ব্যথা। চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। শুনছিলেন ঋষিকেশ সিরিজে আজকের গল্প লোভ। গল্প পাঠে শুভ, ঋষিকেশ স্বরূপ, পদ্মাবতী অঙ্কিতা, প্রতাপ নারায়ণ বাল্মীকি, যুবক তুষার, অমলকান্তি রাহুল, সাধু বাবা শিলাজি, ড্রাইভার সূর্য, পার্বতী দেবী ঝিনু, কল্লোল বাবু ঋতম, রঞ্জন বাবু এবং চাকর নীল, জানকী মুক্ত,
গোবিন্দ, ইন্সপেক্টর বড়বাবু এবং গল্পের সূত্রধার আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি, বিশেষ সহযোগিতায় স্নেহাসী। আমরা ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উদ্দীপ্ত চৌধুরী এবং বিশ প্রোডাকশন আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফিকশন হাট ফিরে আসছে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবে।